FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আমাদের আজকের অতিথিরা। আজকে সকালবেলায় বেশ বৃষ্টি হয়ে গেছে এবং কালকে থেকে আমরা দেখছিলাম যে ওয়েদারের একটা চেঞ্জ। কয়েকদিন ধরে প্রচন্ড গরম, তারপরে সারাটা দিন কম বেশি মোটামুটি বিভিন্ন সময় বৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে তেমন বৃষ্টি হয়নি, আসলে ঢাকার কথা বলছি। এছাড়াও আমি সকালবেলা যখন আমার শো চলছিল আরেকটা, তখনও দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে সবাই SMS করছেন যে সেই সমস্ত জায়গাতেও বৃষ্টি হচ্ছে। সো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা রাত, এবং এই রাতে আমি মনে করি যে ভূত এফএম অনেক বেশি জমবে। তারপরে আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন আজকের এই এপিসোড, তাহলে আবারও এই এপিসোডটি আপনি শুনতে পারবেন। আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে, এবং এয়ারটেল এম রেডিও শুনতে হলে আপনি ডায়াল করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান, সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারেন। And now listeners can get the Bhoot FM tune, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে। এই টিউনটা আপনি কলার টিউন অথবা মাই টিউনস হিসেবে ইউজ করতে পারেন, এবং এই জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম কলার টিউন, এই টিউনটির কোড হচ্ছে 92125, and you can activate it by sending a SMS. আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে এই টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন যেটাই সেট করতে চান না কেন সেট হয়ে যাবে। বাহ, চমৎকার! খুব সহজেই আপনি এই টিউনটি তাহলে এখন করে নিতে পারছেন নিজের কলার টিউন বা মাই টিউন। আর সেই সাথে জানিয়ে দিই আমাদের SMS করার নিয়মটি। যারা SMS করছেন তাদেরকে বলি যে এই মুহূর্তে জয়েন করলেন যারা জানেন না নিয়মটি, তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদেরকে SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ঘটনা পাঠাতে চান দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে, যারা অডিও ক্লিপ পাঠাতে চান, ঘটনাটা রেকর্ড করে আমাদেরকে কাছে পাঠাতে চান, তারা চাইলেই পাঠাতে পারেন। সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে জানতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofukti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@radioforti.fm। আমার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে আজকে আপনাদের পাঠানো, এবং এর মাঝখানে দেখতে পাচ্ছি বেশ কিছু SMS ও চলে এসছে। রিয়াজ আমাকে নাখালপাড়া থেকে SMS করেছেন, এবং তিনি বলেন যে একটা উইক অনেক কষ্টে থাকে ভূত এফএম এর জন্য। আমাকে SMS করেছেন হায়দার এবং বলেছেন ইটস ভূত এফএম টাইম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। তুষার আমাকে লিখেছেন আমি এখন ভূত এফএম শুনছি, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম। গাজী লিখেছেন গাজী ভূত, তিনি নরসিংদী থেকে আমাদের SMS করেছেন। সাইফ আমাদের লিখেছেন ভাইয়া ভূত এফএম দারুণ লাগছে, এখন তো শুরুই করতে পারলাম না, আগে থেকে পাঠিয়ে দেখেছেন আসলে। আচ্ছা, KM মামুন আমাকে লিখেছেন যে আজ আমার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। ক্যান্ডি রহমান আমাদের লিখেছেন SMS করেছেন, এছাড়াও মিতু খুলনা থেকে SMS করেছেন। নাদিম আমাদের SMS করেছেন। সানি বৌডবাজার গাজীপুর থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আমি পুরো বাড়িতে একা তোমাকে শুনছি, আজকের ঘটনাগুলো যা ভয়ের না, আপনার একা থাকাটা সার্থক হবে। শামীম আমাদের গাজীপাড়া উত্তরা থেকে লিখেছেন যে তোমাদের নিউ ফ্রেন্ড, এবং আমাকে চয়ন SMS করেছেন, এবং হকি মাঠ থেকে তিনি লিখেছেন ভূত এফএম অনেক তার পছন্দ, সেটাই বুঝেছেন তিনি তার SMS এর মাধ্যমে। ভিতু মিয়া আমাদের লিখেছেন SMS করেছেন। এছাড়া আমাদের রোহিত SMS করেছেন। পল্লব, কাজল, অনিক লালবাগ থেকে, মৃদুল যাত্রাবাড়ি থেকে, আহমেদ হোসাইন পিরোজপুর থেকে। বাহ, অনেক দূর দূরান্ত থেকে SMS আসছে। আমি ঘটনায় চলে যাই। আমার কাছে যে ঘটনাটি এই মুহূর্তে রয়েছে সেই ঘটনাটি কুমিল্লার একটি ঘটনা, কুমিল্লা থেকে কেউ একজন পাঠিয়েছেন, সুতরাং তার পক্ষে সম্ভব না, যদিও আমাদের আজকে সারপ্রাইজ থাকছে কিছু, সেই সারপ্রাইজটা শুনলেই বুঝতে পারবেন। সো আমি সেই ঘটনাটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তবে তার আগে এই ছোট্ট বিরোধিতা দরকার ছিল। চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালো দলে। আমিও আপনারই দলেরই।
আমার নাম জুনায়েদ আহমেদ। আমি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া নামক গ্রামে থাকি। আমার মোবাইল নাম্বার, এটা সবার জানা দরকার নেই, এটা আমি জানলে চলবে। যেহেতু আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি, তাই আমার রেডিও ফুর্তির স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমি আমার স্টোরিটা পড়ে শোনালে খুশি হব। এই স্টোরিটা আমার এক বন্ধু, যার নাম সঞ্চয় মুরাদ, তার কাছ থেকে শোনা। সঞ্চয় মুরাদের একজন বড় ভাই আছেন, সেই ভাইয়ের সাথেই ঘটেছে এই ঘটনাটি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার অর্থাৎ সঞ্চয় মুরাদের ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রতিদিন রাত্রে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেওয়া করেন। কোনদিন যদি রোগী বা লাশ না পান তাহলে ভাড়াটা নেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনা নেওয়া করেন। তেমনি একদিন কোন রোগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে, এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই কুমিল্লার দিকে তিনি রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সবকিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে। পরে তিনি গাড়িটা থামালেন এবং তিনি সহ সব প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল, তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে মনে হয় লাশটা ঠিক এখনো লাশ হয়ে ওঠেনি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিল সেটা, এবং কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে ওঠায়। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল আর প্যাসেঞ্জার ছিল পেছনে, অর্থাৎ প্যাসেঞ্জার লাশের সাথে ছিল। একটু দূরে যাওয়ার পর গাড়ির প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে বলল যে তারা চা নাস্তা খেয়ে আসবে। তারা ড্রাইভারকে রেখে চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক 1টা। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা। রাস্তার কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্সে বসে আছে আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ একজন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার চা নাস্তা করে চলে এসেছে। ড্রাইভার কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠছে, তাই ড্রাইভার পেছনে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে। সে দেখলো লাশটি বসে রয়েছে আর তার দিকে বড় বড় লাল 2টি চোখ করে চেয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরো বেড়ে যায় এবং সে লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয় আরো স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করলো। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফিরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞাসা করা হলে সে আবোল তাবোল বলা শুরু করে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগে। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার, অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছিল, সেই ড্রাইভার 4.5 মাস পাগলের মতো ছিল। তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনো মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটা ভূত এফএমে শেয়ার করার জন্য। তিনি তার জন্য সব ভূত এফএম লিসনারদের দোয়া চেয়েছেন। এই ছিল ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার কাছে রয়েছে আরো অসংখ্য ঘটনা। আজকে আমাদের গেস্ট রয়েছেন, সেই গেস্টরাও তাদের ঘটনা শোনাবেন। এর মধ্যে অনেক SMS চলে এসেছে, সবই পড়া হবে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল, সাথে আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা একটু পরে তাদের ঘটনাগুলো শোনাবেন। এর মধ্যে আপনাদের SMS ও দেখতে পাচ্ছি। সাব্বির আমাকে লিখেছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাকে লিখেছেন, রাসেল ভাই ময়মনসিং থেকে, আমার SMS কেন পড়া হয় না? আপনার নামটা কি ভাই? আচ্ছা, লিন আমাকে লিখেছেন, আই এম এ নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম লিন। আমাকে মোহাম্মদ আল আমিন শরীফ আমাকে লিখেছেন, এবং সাগর এবং আখি আমাদের SMS করেছেন মাদার টেক ঢাকা থেকে, এবং তারা দুজনেই ভূত এফএম শুনছেন এবং তারা লিখেছেন যে উই লাভ ভূত এফএম। আমাকে সুব্রতা SMS করেছেন লক্ষ্মীপুর থেকে, এবং অনেকদিন পরে তিনি একা শুনছেন। জুবাইর আমাকে SMS করেছেন, রোদ হোক অথবা বৃষ্টি হোক, ডোন্ট স্টপ দ্য ভূত এফএম। আমি বলবো ডোন্ট স্টপ দ্য ভূত এফএম, ডোন্ট স্টপ দ্য ফুর্তি অ্যাজ ওয়েল। আমাকে চিকনি চামেলি SMS করেছেন, SMS করে বলছেন, ভাইয়া ঘটনাটা খুব জোশ হয়েছে, চরম হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জাবেদ আমাকে লিখেছেন ফ্রম চিটাগং, ভাইয়া আমার আজ মজা লাগছে। ওকে। এবং আমাকে উশান SMS করেছেন আমাকে RX রাকিব। রায়হান SMS করেছেন আমাকে মানুষ ভূত এফএম জোশ লাগছে, মানুষ আমাকে জানিয়েছেন সেটা। আমাকে ঋত্বিক SMS করেছেন, ঋত্বিক। এছাড়াও নাইম SMS করেছেন মিরার, হিয়া, আনা, মিলি, সুইটি ময়মনসিং থেকে, তারা সবাই SMS করেছেন। তারা সবাই আমাদের সাথে রয়েছেন। আসাদ এবং তমা আমাদের SMS করেছেন। আরো অনেকে SMS করেছেন, তাদের SMS একে পড়বো। আমাকে SMS করেছেন মেহেদি, অনেকগুলো, মিরপুর 12 থেকে, এবং তিনি বলছেন যে তিনি 100টা নাকি SMS করেছেন। 100টা SMS তিনি করেননি। মিম এবং পিয়া তারা SMS করেছেন আমাদেরকে। যারা এই মাত্র জয়েন করলেন তাদেরকে বলি যে ভূত এফএম এ SMS করতে হলে আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9847 নাম্বারে। চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে, যিনি ঢাকা থেকে আসেননি, যিনি এসেছেন নরসিংদী থেকে। তবে নরসিংদী থেকে আসলেও তিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন, এবং দেশের বাইরে বাংলাদেশে ছুটিতে এসেছেন নরসিংদীতে, এবং তারপরেও তিনি তার সময় বের করে আজকে আমাদের এখানে এসেছেন। সুতরাং তাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে স্টুডিও পর্যন্ত আসার জন্য। অনেকে তো আসতেই চান না, কিন্তু আপনি আসতে চেয়েছেন এবং আসতে পেরেছেন ফাইনালি। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, I'm Shamim from Norsindi. সর্বপ্রথমে থ্যাঙ্কস টু রাসেল ভাই। মোস্ট ওয়েলকাম। আপনি কোথায় থাকেন এমনিতে? এমনিতে আমার বাড়ি হচ্ছে নরসিংদীতে, বাট আমি বাইরে থাকি সৌদি আরবিয়াতে, ওকে, দাম্মাম সিটিতে। আমরা সেখানকার ঘটনা শুনবো, আগে বাংলাদেশের ঘটনা দিয়ে শুরু করি, রাইট? ওকে ফাইন, আমি যেটা মেল করেছিলাম সেটাই বলছি। শিওর। ঘটনা হচ্ছে রাসেল ভাই 2006-এ এটা হচ্ছে আমার বন্ধু রাসেলের ঘটনা। ওর ছোট বোন, খালাতো বোন, নাম পপি, ওর ঘটনা। তো 2006-এ ওই পপির সাথে একটা ছেলের অ্যাফেয়ার হয় ফোনের মাধ্যমে। তারপরে ওই 2006-এ বাসা থেকে চলে যায় তারা, না বলে কাউকে। তো যাওয়ার পরে প্রায় দীর্ঘদিন 18 মাসের মতো কোনো খোঁজ খবর ছিল না। তো বাসা সবাই এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল, কারণ কোনো খোঁজ খবর নাই। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তারপরে দীর্ঘ 18 মাস পরে হঠাৎ করে আমার ওই বন্ধু রাসেলের মোবাইলে একটা ফোন আসে। তো ফোনের মাধ্যমে ওপাশ থেকে একটা কণ্ঠ জিজ্ঞেস করে যে আপনি কি পপি নামে কাউকে চিনেন? তো রাসেল কিছুটা হতবাক হয় এই কারণে যে এতদিন পরে এ লোকের পরিচয় জানে না। সে বলল যে হ্যাঁ চিনি, আমার বোন লাগে, কেন কোনো প্রবলেম? তো ওপাশ থেকে বললো যে আপনাকে একটু আসতে হবে। তো বললো কোথায় আসতে হবে? তো উনি তারপরে ফোনে একটা থানার অ্যাড্রেস দিলেন। আচ্ছা। তো থানার অ্যাড্রেস দেওয়া হলো, এটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গলের লাস্টে একদম বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আর কি, বাংলাদেশ ইন্ডিয়ার। তো ওখানের অ্যাড্রেস লেখা হলে উনি ফোনটা কেটে দিলেন। তো রাসেল যেহেতু এতদিন পরে বোনের একটা সন্ধান পেয়েছে বা খবর পাওয়া গেছে, সেই জন্য খুব তড়িঘড়ি করে ওর ছোট ভাইকে নিয়ে গাড়ি নিয়ে রওনা হলো। আচ্ছা। ওই ঠিকানা মতো পৌঁছানোর জন্য দীর্ঘ 16 ঘন্টা জার্নির পর ওই থানার অ্যাড্রেসে যাওয়ার পৌঁছা হলো। আমি এখানে রাসেল ভাই থানার নাম উল্লেখ করছি না। শিওর, নো প্রবলেম। তো পৌঁছানোর পর এসপি সাহেব রাসেলকে বললো যে
একটা আইডি কার্ড দেখিয়ে বললো এটাই কি আপনার বোন? তো রাসেল বললো যে হ্যাঁ এটাই তো আমার বোনের আইডি। বললো আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে একটু আসতে হবে। কোথায়? বলে আপনি আসেন বুঝতে পারবেন। তো আমার বন্ধুকে নিয়ে গাড়ি করে সে মর্গে গেল, হসপিটাল। মর্গে যাওয়ার পরে তো একটা সাদা কাপড়ে ঢাকা লাশের দিকে দেখিয়ে বললেন দেখেন চিনতে পারেন কিনা। তো রাসেল কিছুটা হতভম্ব হয়ে গেল এই কারণে যে এমন ধরনের পরিস্থিতি হবে বা এমন একটা জায়গায় যেতে হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। তো অনেক কিছু মানে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে এগুলো কি হচ্ছে। যাই হোক, তারপর সেই আস্তে করে লাশের পাশে যায় আর কি দেখার জন্য। কিন্তু সর্বপ্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ লাশের কাছ থেকে বের হচ্ছিল। তো যাই হোক, সব মানে ওর কথা হচ্ছে যে এটা যে আমার বোন সেটা আমার কনফার্ম হতে হবে, বিকজ এতদিন কোনো খোঁজ খবর ছিল না। তারপরে সে আস্তে করে সাদা কাপড়টা মুখের সাইড থেকে সরিয়ে দিল। হ্যাঁ, খুলে গেল। খোলার পরে যেটা দেখে সেটা আর কি তার কল্পনার বাইরে ছিল, কারণ যে ফেসটা সে দেখে সেই ফেসটা মানুষের ফেস ছিল না। আচ্ছা, এত ভয়ঙ্কর ছিল যে মানে বলা বাহুল্য একজন মানুষের ফেস এমন হতে পারে আসলে সচরাচর আমরা দেখি নাই। কারণটা হচ্ছে এসপি সাহেব বললেন যে দেখেন চিনতে পারেন কিনা, বিকজ এটা 4 দিন যাবত পুকুরের ডুবানো ছিল। আমরা গতকালকে এটা উদ্ধার করি লাশটা। তো উদ্ধার করার পরে লাশের মধ্যে থেকে আমরা ইনকোয়ারি করে খুঁজে আপনার এই আইডি কার্ডটা পাওয়া যায় আর কি পপির, যেটার অপপৃষ্ঠায় আপনার নাম এবং নাম্বার লেখা ছিল, যার কারণে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করি। তো আমার বন্ধু মানে খুব ও আর কি হাত দিয়ে এদিকে সেদিকে নেড়ে চেড়ে আর কি দেখার চেষ্টা মানে চেনার চেষ্টা করে। তো চেনার চেষ্টা করে দেখলো যে হঠাৎ করে মনে পড়লো যে পপির মুখের বাম পাশের নিচে একটা তিল ছিল। আচ্ছা, তো তিলটা থেকে সে কনফার্ম হলো না এটি আমার বোন পপি। তো সে কনফার্ম হয়ে বললো যে এসপি সাহেব যে এটা আমার বোন পপি। তো ঠিক আছে লাশ। এসপি সাহেব তারপরে বললেন যে ঠিক আছে, তো আপনার একটু থানায় যেতে হবে, যে একটা কেস করতে হবে, কেস করে তারপর আপনি লাশ নিয়ে চলে যাবেন। তো যাই হোক, ওসি সাহেবের কথা মোতাবেক থানায় গিয়ে কেস করে লাশ নিয়ে রওনা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে যে ওই লাশটার অতি বিকৃত হয়ে যাওয়ার কারণে এবং মাংস পচা গন্ধের কারণে একটা কফিনের ব্যবস্থা করা হলো। বিকজ কফিন ছাড়া এটা নিয়ে যাওয়া সম্ভব না, এত গন্ধ ছড়াচ্ছিল। কারণ 4 দিনের মতো একটা লাশ ডুবে থাকলে কি কেমন হয় সেটা আপনারা লিসেনার্স আপনারাই বলতে পারবেন, আপনারাই ভাবতে পারেন। দেন লাশটা নিয়ে অবশেষে রওনা করা হলো নরসিংদীর উদ্দেশ্যে। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পরে বাসায় এসে পৌঁছলো। বাসায় আসার পরে সবাই মানে বাসার মধ্যে একটা কান্নার রোগ পড়ে গেল। এতদিন পরে মেয়ের খোঁজ পাওয়া গেছে, কিন্তু সেটা জীবিত ফিরে আসেনি সেই জন্য। এনিওয়ে, তারপরে সবাই দেখার জন্য চেষ্টা করছিল, বাট তীব্র মাংস পচা গন্ধের কারণে কেউ কাছে যেতে পারছিল না। তো যেহেতু অনেক সময় পার হয়ে গেছে অলরেডি, মানে 5 দিন চলে গেছে, সেই জন্য সবাই বললো তাড়াতাড়ি করে এটা দাফন করার ব্যবস্থা করা উচিত। তো দাফন করার জন্য জানাজা করা উচিত। তো জানাজা করা হলো ঠিক এইভাবে যে লাশটা অনেক দূরে রেখে তারপরে সবাই জানাজা করলো, বিকজ গন্ধের কারণে কাছে বেরা যাচ্ছিল না। রাইট। তারপরে জানাজা করার পরে যখন কবরে নামানোর সময় হলো, তখন আসলে কেউ সাহস করছিল না, আর গন্ধ একটা কারণ ছিল, যার কারণে রাসেল নিজে নেমেই, আমার বন্ধু নিজে নেমেই কবরে নেমেই লাশটা শোয়। আচ্ছা, তারপর দাফন কাজ শেষ করা হলো। শেষ করার পরে সবাই বাড়ি চলে আসলো, সবাই বাসায় সবাই কান্নাকাটি করছিল, এমন একটা অবস্থা। তো হঠাৎ করে একটা নোটিস করলো সবাই যে মাংস পচা গন্ধটা যাচ্ছে না, মানে লাশ দাফন হয়ে গেছে, সবকিছু শেষ, তারপরেও গন্ধটা তো ওই তীব্র গন্ধটা এখনো তীব্র অবস্থায় আছে। তো এটা নিয়ে বাড়ির সবাই একটু বিব্রত অবস্থায় আছে যে ঘটনা কি এমন হচ্ছে কেন। তো রাসেল তখন মনে করলো হয়তো তখন মনে পড়লো যে কফিনটা যে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের মুসলমানদের তো কফিন সহ তো দেওয়া হয় না, সো কফিনটা নিয়ে আসা হয়েছে, হয়তো এটার জন্যই গন্ধটা ছড়াচ্ছে, যেহেতু কফিনের মধ্যে অনেকক্ষণ ধরে লাশটা ছিল। হ্যাঁ, লাশটা থাকার কারণে এটার মধ্যে পানি লাগতেই পারে, যেহেতু পুকুরে ডোবা লাশ ছিল। দেন সে ভাবলো যে এই লাশটা আমি তাড়াতাড়ি করে নদীতে ভাসিয়ে দিই, তাহলে কি হবে, গন্ধটা হয়তো চলে যাবে। কফিনটা
তো নদীটা রাসেলদের বাসা থেকে 2 থেকে 250 মিটার দূরে হবে আর কি। তো ভাবলো যে এটা ভাসিয়ে দিলেই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, একটা স্বস্তির ভাব আসবে। তো কফিটা একাই টেনে আর তখন রাত 11:40-50 এমন হবে আর কি। তো নদী যেহেতু কাছেই, কাউকে না দেখি রাসেল একাই কফিনটা টেনে ওই নদীর বাঁধানো ঘাটের ওখানে নিয়ে গেল। নিয়ে যেয়ে তারপরে শেষ যে ধাপটা আছে সিঁড়িতে, ওখানে দাঁড়িয়ে লাশটা পানিতে নামালো, কফিনটা নামালো, কফিনটা সরি। আচ্ছা, তারপরে এখন কফিনটা নামানোর পরে যে প্রবলেমটা হচ্ছিল, প্রচুর কচুরিপানা ছিল নদীর মধ্যে, যার কারণে কফিনটা ভাসছিল বাট সরছিল না। যার কারণে সে ভাবলো যে এখানে যদি আমি কফিনটা রেখে যাই তাহলে তো মানুষ, অন্য কেউ আসলে এটা দেখলে আকস্মিক ভাবে, যে কোনো মানুষ, নর্মাল যা মানুষ আছে তারা দেখলে ভয় পেতে পারে, কোনো প্রবলেম হতে পারে। তখন সে কোনো কিছু আগে পিছু না ভেবেই সে কফিনটা ভাসানোর জন্য ভাবলো যে আমি একটু নদীতে ভাসিয়ে দিই, একটু নিজে পানিতে নেমে নদীতে ভাসিয়ে দিই, ভাসিয়ে দিলে হয়তো বা মানুষের জন্য ভালো হবে, কেউ ভয়টা পাবে না। তো সে নেমে ওই কফিনটা ধরে সাঁতরিয়ে কিছুটা নদীর ভিতরে গেল আর কি, মধ্যস্থলে যাওয়ার পর মনে হলো যে না, এখন কফিনটা ভেসে যাবে আর কি। তখন সে কফিনটা ছেড়ে দিয়ে রিটার্ন আসার জন্য সাঁতার দিচ্ছিল আর কি। তো হঠাৎ করে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে একটা কণ্ঠস্বর কানে এলো রাসেলের। কিন্তু হঠাৎ করে মানে একটু বোকা হয়ে গেল যে এখান থেকে কণ্ঠস্বর আসবে কোত্থেকে। তারপর ভাবলো না, হয়তো আমার মনের ভুল বা এমন কিছু আর কি। তো যখনই সে আবার রিটার্ন আসার জন্য সাঁতার শুরু করবে, তখনই একদম স্পষ্ট পপির কণ্ঠে তাকে বলল যে আমাকে রেখে কই যাস। জাস্ট এই একটা শব্দ আসলো। আর রাসেল বলে রাখা ভালো, যেহেতু পিটাপিটি ভাই বোন ছিল, যার তুই-তুকারি সম্পর্ক ছিল, দ্যাটস ওয়াই। বুঝতে পেরেছি। তারপরে এটা শোনার পরে মানে একজন মানুষের, নর্মাল মানুষের কেমন হতে পারে সেটা তো মনে করা যায়। তারপর সে তাড়াতাড়ি যত মানে জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক সাঁতরিয়ে কোন রকম ঘাটে উঠলো। ঘাটে ওঠার পরে উপরে এসে তখন মনে একটু সাহস জুগিয়ে পিছনে ফিরে তাকিয়ে বললো, হ্যাঁ এবার কে আসবি, আস, সাহস থাক না, সামনে আস, মনের ভয়টা কাটানোর জন্য। যাই হোক, তারপরে বাসায় ফিরে আসলো রাসেল। বাসায় আসার পরে কেউ সাথে ঘটনাটা শেয়ার করলো না, যেহেতু বাসার মধ্যে একটা অন্যরকম পরিবেশ চলছিল, প্লাস গন্ধটাও চলছিল। এখন বাসায় এসে নোটিস করলো যে না, বাসায় গন্ধটা তো এখনো সেই প্রখর অবস্থায় আছে, তীব্র, যেটা টেকার মতো না আর কি। তো ভাবলো ঠিক আছে, হয়তো বা লাশটা যেখানে রাখা হয়েছিল ওখানে মাটিতে যে পানি পড়েছিল লাশের, হয়তো বা সেখান থেকে গন্ধ সেখান থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ। তো সকালবেলা উঠে রাসেল যেটা করলো যে ওই মাটিটা যেখানে পানি পড়েছিল সেখানে মাটিটা উল্টে ভালো করে কোদাল দিয়ে উল্টে ব্লিচিং পাউডার দিয়ে বা যেভাবে আর কি যতটুকু করা যায় গন্ধ দূর করার জন্য, ঠিক ততটুকু করে রাখলো যে না, এখন আর গন্ধ লাগছে না, কারণ নাকে গন্ধ লাগছে না, সে যে করছে কাজ। যাই হোক, কাজটা শেষ করার পরে তো বাসায় আসলো। দুপুরের পরে সবাই বসে কথা বলছিল। ঠিক এই সময়ে হঠাৎ করে গন্ধটা নাকে আসলো, ওই মাংস পচা গন্ধটা যেটা লাশের সাথে ছিল। তো হঠাৎ করে পাওয়ার পরে এটা একা রাসেলই না, তাদের ফ্যামিলি সবাই সেটা পেলো একসাথে। তো এটা পাওয়ার কারণে সবাই একটু চুপ হয়ে গেল যে এমন তো হওয়ার কথা না, এখন তো গন্ধ থাকার কথা না, প্লাস সকালেও ছিল না ক্লিন করার পরে। তো সবাই কেউ কিছু বলছে না। তখন একজন করে বললো যে হ্যাঁ, গন্ধ তো আমিও পাচ্ছি, সবাই গন্ধ পাচ্ছে। কিন্তু এটা হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার উদা হয়ে গেল গন্ধটা। তো মনে হলো যে হয়তো বা এটা ভুল হতে পারে, ভাবলো আর কি। আসলে কিন্তু তা ছিল না, কারণ গন্ধটা দেখা গেছে 24 ঘন্টার মধ্যে 8-10 বার করে এমন হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। যাই হোক, রাসেল সন্ধ্যার দিকে বাসা থেকে বের হচ্ছিল। এর মধ্যে বলতে হয় যে পাশের এক খালাম্মা আছেন, যিনি হজ থেকে সদ্য হজ করে ফিরেছেন। তো উনি রাসেলকে ডাকেন যে রাসেল শোনা যান। তো রাসেল গেলে ওনাকে খালাম্মা বললেন রাসেলকে যে এই একটা কথা বলবি। জি খালাম্মা বলেন। তুই কি পপির মাংস পচা গন্ধ পাস? তো আসলে রাসেল এটা আশা করছিল না যে খালাম্মা জানে বা এই ধরনের কোনো কথা, বা প্লাস কি তারা ফ্লাশ করছিল না, কারণ তাদের বোনের একটা ব্যাপার, আর এটা যত চাপায় রাখা যায়। বাট সেটা শুনে সেটা বোকা হয়ে গেল আর কি। তো বললো যে খালাম্মা কে বললো আপনাকে? বলো তুই পাস কিনা বল। তারপর বললো যে হ্যাঁ খালাম্মা, আমরা তো ফ্যামিলি সবাই পাই এটা।
বললো যে আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি কি করে জানেন? বললো যে তুই এক কাজ করিস, সন্ধ্যার পরে বাইরে থাকিস না, রাতে যদি কোথাও থেকে আসিস তাহলে একটা ফ্রেন্ড নিয়ে আসিস বাসায় দিয়ে চলে যাওয়ার জন্য। তো বললো আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি কয় কি এত কিছু জানার দরকার নেই, যেটা বললাম তোমাকে সেটাই করো, এর বেশি কিছু না। তো তারপর বেশ কিছুদিন রুটিন হয়ে গেল যে রাসেল রাতে যদি বাসায় যায় সাথে কেউ কাউকে নিয়ে আসে, সন্ধ্যার পরে কেউ বাসার বাইরে থাকে না। তেমন করে 40 দিন 42 দিনের মতন যাওয়ার পরে একদিন রাতে একটা মানে ব্যাপার হলো, যেটার ব্যাখ্যা আর কি করা যায়নি বা এখনো পর্যন্ত রাসেলও করতে পারেনি। রাসেল বসে গেমস খেলছিল, ভিডিও গেমস খুব পছন্দ করেও। তো গেমস খেলার সময় টিভিতে মগ্ন ছিল গেম ওভার করার জন্য। তো হঠাৎ করে মনে হলো ওর ব্রেনটা হ্যাং হয়ে গেল। আচ্ছা, ব্রেন হ্যাং হয়ে গেলে যেমন হয় আর কি, সবকিছু স্তব্ধ হয়ে যায়, ঠিক এমন আর কি। তো খেয়াল করলো যে কোনো কিছু শব্দ নেই, সামনে টেলিভিশন, গেমস এর আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ তার কানে লাগতেছে না। 3টা বাসা পরে একটা তাঁত কারখানা আছে, সেটার প্রচন্ড আওয়াজ, সেটা তার কানে লাগতেছে না। মাথার উপরে ফ্যান করছে, সেটা কানে লাগছে না। কিন্তু বাহিরে পাতার শব্দ কানে আসতেছে, শুধু এই শব্দটাই কানে আসতেছে। তো তার মনোযোগ দিকে চলে গেল যে কি ব্যাপার, শুধু পাতার শব্দ হচ্ছে কেন। তো সে গেমসটা রেখে আস্তে আস্তে উঠে দরজাটা খুললো। দরজা খোলার পরে খেয়াল করলো যে না, গাছপালা সব পাতা ঠিকই আছে, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই। এটা ভাবলো হয়তো আমার মনের ভুল ধারণা। তো যাই হোক, ভালো করে দেখার জন্য যখন ডান দিকে চাইলো, ডান দিকে তাকানোর পরে দেখা গেল যে এখানে উল্লেখ করা দরকার রাসেল ভাই, রাত তখন 2:30-3টা ছিল, এমন টাইম আর কি। তো দেখলো যে নারকেল গাছের 2টা ডালার পাতা নড়াচড়া করতেছে। তো বললো ব্যাপার কি, এটা তো নড়াচড়া করতেছে। ভালো করে খেয়াল করে দেখলো যে অন্য কোনো পাতা নড়ছে না, কোনো বাতাসও নেই। তাহলে এই 2টা পাতা কি করে নড়তেছে? এটা ভাবার সময়, ঠিক ওই সময় ওই মাংস পচা গন্ধটা তীব্রভাবে নাকে লাগলো, যেটা লাশের সাথে ছিল। তো এটা নাকে লাগার সাথে সাথে সে একটু ভরকাই গেল, ব্যাপার কি এমন হচ্ছে কেন। তো এটা ভাবতে গন্ধটা পাওয়ার পরেই খেয়াল করে দেখলো যে এখন পাতার নড়াচড়াটা আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে। তো বাম দিকে যাচ্ছে, তো নড়াচড়া ওভাবেই হচ্ছে, কিন্তু পুরো গাছ রাসেল ভাই কিন্তু নড়াচড়া করতেছে না, জাস্ট অল্প একটু জায়গা, পাতা যেখান দিয়ে যাইতেছে পাতাটা শুধু নড়তেছে। তো এটা দেখে ভালো করে খেয়াল করলো যে ঘটনা কি হচ্ছে। তো খেয়াল করতে গিয়ে দেখলো যে এটা আস্তে আস্তে বাম দিকে যখন আসলো, মধ্য অবস্থায় যখন আসলো আর কি, গাছের চারদিকে গাছপালা আর কি বাসার। তো এখন যখন বাম দিকে আসলো, এই নড়াচড়াটা অ্যাকচুয়ালি বাম সাইডে যখন আসছে তখন দেখলো যে এটা নড়াচড়া নেই, রীতিমতো তখন পাতা গাছ ঝাঁকি দিচ্ছিল, আস্তে আস্তে বাড়ছিল আর কি ব্যাপারটা। তো যখন একদম বাম সাইডে চলে আসছে তখন দেখলো যে এভাবে ঝাঁকি দিতেছে, দেখে ও ভয় পেয়ে গেল যে না, এটা তো নর্মাল কিছু না। আর যেটা আমার নাকে যেটা আসতেছে সে তো সন্দেহজনক, কারণ ওই গন্ধটা তো আগে ছিল না। তখন সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বাসায় গিয়ে রুমের নিজের খাটের মধ্যে যেয়ে যতটুকু পারতো আর কি সূরা কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করলো। তো তারপরের দিন ওই খালাম্মা আবার খবর পাঠালেন রাসেলকে ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে, রাসেল একটা কথা বলি বাজান, কিছু মনে করো না। বলে যে কি খালাম্মা বলেন? বললো যে তোমরা কাজ করো, এই বাসাটা চেঞ্জ করে ফেলো, কারণ এই বাসায় যদি তোমরা থাকো তাহলে তোমাদের ক্ষতি হবে। তো বললো কেন খালাম্মা, কোনো সমস্যা? বললো যে তোমাকে যা বলা হয়েছে ওইটা করো, এর বেশি কিছু জানতে চাইও না। তো তার মাসখানেক পরে তারা বাসা চেঞ্জ করে আর কি, রাসেলটা অন্য বাসায় চলে যায়। তো অন্য বাসায় যাওয়ার পরে কিছু কিছু প্রবলেম হইতেছিল, যেমন যে রাসেলের ছোট বোনের হাজবেন্ড একদিন বাসায় শুয়ে ঘুমিয়েছিল রাত্রেবেলা। সবগুলো অনেক প্রবলেম হয়েছে রাসেল, আমি সবগুলো বলতে যাচ্ছি না, আমি একটা দিয়ে বলতে যাচ্ছি। তো সেটা হচ্ছে হাজবেন্ড একা শুয়েছিল, ভিতর থেকে দরজা লাগানো ছিল রুমের। তো রাত্রেবেলা হঠাৎ করে ওনার গলা চাপা দেওয়া হয়েছে আর কি, গলা চেপে ধরছে কেউ 2 হাতে। আচ্ছা। তো উনি অনেক চিৎকার চেঁচামেচি করেছেন নাকি সেটা তো আর কেউ বলতে পারবে না। তো সকালে উঠে সেটা শেয়ার করছেন ফ্যামিলি সবার সাথে, যেমন আমরা রাতের বেলা তো আমার গলা চাপা দেওয়া হয়েছে। তো এটা কেউ বিলিভ করতেছে না যে রাতের বেলা গলা চাপা দিবে কে, কারণ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সো ইট ইজ নট পসিবল
কেউ যে বাইরে থেকে যে গলা চেপে আসবে। রাইট। তখন এই কথা বলার সময় খেয়াল করে দেখা গেল তার গলার মধ্যে 10টা আঙ্গুলের দাগ রয়ে গেছে, ওকে, একদম স্পষ্ট ছাপ, এবং হাতের নখের দাগসহ। সেটা আর কি মানে মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না সবার। তো ভাবলো, সবাই বললো যে না, এই আসলে এই প্রবলেমটা হচ্ছে, এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। দেন সব 5 জন মাওলানাকে ডাকা হলো। ডাকা হলে ওনারা আসলেন। ওনারা এসে কোরআন তেলাওয়াত করে মানে খতম করে দোয়া টোয়া করে গেলেন। তারপরে আর কোনো প্রবলেম হয় নাই। বাট আমার বন্ধু রাসেল ও বললো যে এখনো রাতের বেলা যখন একা থাকে তখন মনে হয় যে আশেপাশে কাউ ফিল করে কেউ ওর আশেপাশে আসে। এখনো স্টিল এখনো আমাকে গত পরশু দিনে বলছে এই ঘটনাটা। এখনো ফিল করে ওর আশেপাশে কেউ আসে এবং ওকে কিছু বলতে চায়। বাট এটা কোনো প্রুফ নাই রাসেল ভাই, এটা কোনো প্রুফ নাই। বাট এটা বলে যে আমি ফিল করি সেটা। আর যে ঘটনার শেষ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে কেস করা হয়েছিল ওই থানার মধ্যে। থানা থেকে এসপি সাহেব এমন রিপোর্ট করেছেন যে যেই পুকুরে পপির ডুবানো লাশ পাওয়া গেছে সেই পুকুরটা ওই ছেলেদের বাড়ির পুকুর, যে ছেলের সাথে পপির অ্যাফেয়ার ছিল প্লাস চলে গেছিল। আচ্ছা, তার মানে এটা হয়তো হতে পারে এরকম যে খুনের কোনো ঘটনা। হ্যাঁ, এখন উনি এরকম বৃত্তান্ত দিচ্ছেন যে ওই ছেলের বাড়ির পুকুর সেটা, এবং পপির লাশ পাওয়া যাওয়ার 4-5 দিন আগে থেকে তাদের ঘরের দরজা বন্ধ, তালা দেওয়া, আজও পর্যন্ত সেই তালা আর খোলা হয়নি। এসপি সাহেব বললেন যে এটা তো বর্ডারের কাছে এরিয়া, আমরা সন্দেহ করছি যে ওনারা ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা, আর সেই কেসটা কিন্তু রাসেল ভাই এখনো আছে। ওকে, তার মানে আমি বুঝতেই পারছি আপনি এগুলো বলছেন, ঘটনাটা ঘটেছে, এটা সত্যতা প্রমাণ করার জন্য। ঠিক আছে, এবং থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, তারপরে আমাদের সাথে এতক্ষণ ধরে একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মিতুল আমাদের SMS করেছেন তেজগাঁও থেকে, এবং তিনি আমাদের তেজগাঁও কলেজ থেকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া আমরা ফ্রেন্ডরা ছাদে বসে শুনছি ভূত FM, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার নাম মনির হোসেন খোকন, আমি পণ্ডিত গ্রাম নাটোর থেকে বলছি, এবং তিনি ক্লাস 9-এ পড়েন, একা ঘরে শুয়ে ভূত FM শুনছেন, অনেক সাহসী বোঝা যাচ্ছে। অর্চি মিরপুর থেকে লিখেছেন যে একটা SMS ও পড়ল না, আপনার SMS পড়ে ফেলেছি। মান্নান আমাদের লিখেছেন মান্নান বাহাদুর বাবুল ধানমন্ডি থেকে তারা SMS করেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে আমি আর কতবার SMS করলে আপনি আমার SMS পড়বেন। আপনি মনে হয় উত্তর পেয়ে গেছেন, আপনাকে SMS আমি মানে অনেক আগেই আপনার পাঠানো SMS-টা পড়ে ফেললাম। রনি চিটং থেকে লিখেছেন ভাইয়া আমি আর বৃষ্টি সানি একসাথে ভূত FM শুনছি। আশরাফ লিখেছেন যে লাশটা যদি এতই বিকৃত ছিল তাহলে যে চেহারা বোঝা যায় না, কিন্তু তিল দেখলো কিভাবে? ওকে, সো আমি ঘটনাটা আমি আগে একবার শুনেছি, এবং যখন শুনেছিলাম তখন দেখলাম যে লাশটা বিকৃত হলে আপনার কি মনে হয় যে চোখ, নাক, মুখ এগুলো মানে কিছু অংশ বিকৃত হলে তো চেনার জন্য যথেষ্ট হওয়ার কথা, কিন্তু তিলটা তো যে কোনো একটা অংশে থাকতে পারে, এবং সেখানে চেহারা দেখে চেনা যায় নাই বলেই কিন্তু এরকম কোন চিহ্ন খোঁজার প্রয়োজন হয়েছিল। কিন্তু উইশ ইউ অল দ্য বেস্ট, আপনি পুলিশ ডিপার্টমেন্টে এবং আপনি যদি মানে কি বলবো গোয়েন্দা বিভাগে কাজ করতে চান খুব ভালো করবেন, বড় হয়ে এরকম কোন একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কিন্তু আমার খুব ভালো লাগলো, আপনার জন্য আমার সব শুভকামনা থাকলো। আকাশ লিখেছেন, আকাশ ঘোষ আশুলিয়া থেকে, আই লাভ ভূত FM। রুবেল আমাদেরকে কোনাবাড়ি গাজীপুর থেকে SMS করেছেন। টাকলা ভূত আমাদের SMS করেছেন ফ্রম কেরানীগঞ্জ। থ্যাঙ্কস জানিয়েছেন আমাদের আজকের এই গেস্টকে ফর হিজ অসাম স্টোরি। রেহান আদাবর থেকে আমাদের SMS করেছেন। হৃদয় খান আমাদেরকে আজকে তিনি বলছেন যে নতুন আমাদের সাথে জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত FM। আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কিছু এখানে বেশ কিছু লিসনার রয়েছেন আমাদের যারা সত্যিই ভূত FM এর সঙ্গে রয়েছেন ভয় পাওয়ার জন্য। কিছু লিসনার রয়েছেন যারা দেখছেন যে দেখি জিনিসটা আসলে কি বলে এটা সত্যি না মিথ্যা, যদি সত্যি প্রমাণ করতে পারি তাহলে জাস্ট, যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো কথা, মিথ্যা কিনা দেখি। তো যদি আপনি মনে করে থাকেন যে মিথ্যা, তাহলে আপনার পক্ষে এই ভূত FM এর মজা পাওয়াটা খুব মুশকিল।
আমি সবসময় বলি যে আপনি যখন আমরা চেষ্টা করি যে সে সমস্ত গেস্টদের আনতে যারা সবসময় তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো বা তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন, বাট আপনারা যখন মানে জেনে শুনেও কিন্তু আপনারা যখন কোনো হরর মুভি দেখেন তখন জানেনই যে এটা একটা বানানো গল্প, তারপরেও সেই সিরিজটা দেখে অনেক মজা পান বা সেই ডিভিডিটা দেখে অনেক এনজয় করেন, তখন মনে থাকে না যেটা সত্যি না মিথ্যা। এনিওয়েজ, নো প্রবলেম, আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদেরকে ইমেল করুন, লিখে ফেলুন bhutfm@radiofurti.fm। আমাদের যারা SMS করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। পক্ষে কথা বলতেই হবে, কারণ যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা অনেক কষ্ট করে, তাদের আসলে কোনো দরকার নেই, তারপরে তারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক কষ্ট করে তারা ঘটনা পাঠান, সুতরাং তাদের পক্ষে আমাকে বলতেই হবে। তো আমরা পরবর্তীতে আরো কিছু SMS এ যাবো এবং পরবর্তী ঘটনা যাবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, কারণ মাসুম হাতে দেখিয়েছে এখানে আমার কোনো দোষ নেই। স্টেট ইন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এখানে আমাদের একজন লয়ার উপস্থিত আছেন, রাইট, এবং যুক্তি তর্ক সবকিছু ছাড়া যে কোনো জিনিসকে মানে কি বলবো যে তিনি সত্যি বলে মেনে নেন না বা মিথ্যা বলেও মেনে নেন না, তেমনই একজন মানুষ। তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা শোনানোর জন্য। সো তার কাছে আমরা চলে যাই, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসনার্স, আমি সাবিরিন সুলতানা বন্যা, এসেছি ঢাকার মগবাজার মধুবাগ থেকে। ওকে, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার মানে গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রাম মানে কুষ্টিয়া জেলার কোন একটা গ্রামে। আচ্ছা। তো ঘটনাটা ঘটেছে আমার কাজিনের ফ্রেন্ডের সাথে। তো আমার কাজিন, ওর নাম বর্ষা, আর ওর যে ফ্রেন্ডটা ওর নাম হচ্ছে রেখা। তো রেখা আর আমাদের বাড়ি পাশাপাশি। আচ্ছা। তো তখন ওরা ক্লাস 4 পাশ করে 5-এ মাত্র উঠেছে। তো ওই সময়টা ছিল জানুয়ারি, নতুন ক্লাস। তো ওরা একটা টিচারের কাছে পড়তো, খুব সকালে সকাল 6টার সময় পড়তে যেত। তো একদিন সকালে মানে শীতকাল, বাইরে অন্ধকারই আছে। তো রেখা শুয়েই ছিল, শুনলো যে বর্ষা বাইরে থেকে ডাকছে। তো ভেবেছে হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি উঠে বই খাতা নিয়ে বের হয়ে গেছে। তো দেখলো যে বর্ষা ওকে ডেকে গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বের হলো। তো বর্ষার পেছন পেছন যাচ্ছে, বর্ষা আগে রেখা পেছনে। মানে অনেক তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করেও সে বর্ষার নাগাল পাচ্ছে না, বর্ষা আগে আগেই হন হন করে হেঁটে চলে যাচ্ছে। তো ওরা যে টিচারের বাসায় যায় সেটা খুব বেশি একটা দূরে না, মানে 10 মিনিট বা 15 মিনিট গেলেই টিচারের বাসা পৌঁছে যায়। তো অনেকক্ষণ হাঁটার পরেও রেখা খেয়াল করলো যে টিচারের বাসায় আসেনি, প্লাস ও দেখলো যে ওরা অন্য একটা রাস্তায় চলে এসেছে হাঁটতে হাঁটতে। আচ্ছা। তো যেই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তার আরেকটু সামনে গেলেই একটা বাগানটার নাম হচ্ছে মদ্দা বাগান বলা হয়। আচ্ছা। তো ওই বাগান নিয়ে অনেক মানে উল্টাপাল্টা ঘটনা বা প্যারানর্মাল অনেক ঘটনা শোনা যায়। তো এটা দেখেও ভয় পেয়ে যায় যে সামনে না কোন রাস্তায় চলে আসলাম, ছোট মানুষ। তো ও বর্ষাকে ডাকতে যায় যে আমরা তো ভুল রাস্তায় চলে এসেছি। তো ও যখন সামনে বর্ষাকে ডাকতে গেল, ও খেয়াল করলো যে বর্ষার কোমর থেকে উপর পর্যন্ত আছে, কিন্তু কোমরের নিচ থেকে মানে অর্থাৎ পা নেই। আচ্ছা। তো মানে জাস্ট কোমর পর্যন্ত আছে, মানুষটা নিচে আর কি মানে ফ্রক পরা, তো ফ্রকের নিচে পা নেই। আচ্ছা। তো এটা দেখে ও মানে স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যায় এবং ওই জায়গার উপরেই সে ফেইন্ট হয়ে যায়। তো তারপরে হয়তো আলো ফোটার পরে গাছি মানে যে রস সংগ্রহ করে এরকম একজন লোক এসে দেখে যে একটা মেয়ে পড়ে আছে। তো সে ওকে আর কি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো জ্ঞান ফেরার পরে অনেকক্ষণ পরে সে আর কি বলে যে এরকম পড়তে যাচ্ছিল, মানে ঘটনাটা খুলে বলে এবং তাকে পরে বাসায় পৌঁছে দিয়ে যায় সেই গাছি লোকটা। আচ্ছা। তো আর যেটা সবচেয়ে অবাক ব্যাপার
বর্ষা ওই সময় ঢাকায় ছিল, সে বাড়িতে ছিলই না, আমাদের বাসায় ছিল। আচ্ছা। এবং রেখা সেটা জানতো যে বর্ষা এখানে নেই, সে কয়েকদিন একা একাই পড়তে গেছে। কিন্তু যখন বর্ষা ওকে ডেকেছে তখন ওর মাথাতেও আসে নাই যে বর্ষা গ্রামে নেই। তারপরেও সে গিয়েছিল, তারপরেও সে পেছন পেছন চলে গিয়েছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমার কাছে বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে। আমাকে মুরব্বী ফয়সাল লিখেছেন জটিল লাগছে তার ঘটনা আজকের। বাঁধন, দোয়েল, পাপ্পু, সাগর, জয়েস, তারা সবাই একসঙ্গে আমাদের সাথে আছেন এবং তারা লালমাটিয়া থেকে সবাই একসাথে ছাদে পার্টিতে বসে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। প্রভাত ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাবো এখন থেকে। বুশরা আমাদের SMS করেছেন ফ্রম ময়মনসিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840 মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার SMS আপনি পড়েন, আমি বাসায় একা, ভয় লাগছে। কি বলেন, এতগুলো আমরা ভূত FM যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছি, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজভি আমাদের চিটাগং ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবু আমরা একসাথে ভূত FM শুনছি, জটিল ভয় লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তৃষ্ণা আমাদের লিখেছেন ভাইয়া আমি আমার ফ্রেন্ড কনার সাথে লাইট অফ করে ভূত FM শুনছি। ওকে, সো আমাদের আরো বেশ কিছু ঘটনা কিন্তু রয়েছে। স্ট্রেঞ্জ বয় লিখেছেন কুতুবখালী থেকে, যে তিনি বলছেন যে কি কাহিনী বললেন, আমার তো প্রচন্ড ভয় করছে। বাবু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই অনেক 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 ভয় পাই, তবুও ভূত FM শুনছি না। আসলেই আপনার পরিচিত কাউকে যদি আপনি হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে উঠে দেখেন ঘরের মধ্যে যে আপনার বাড়িরই কোনো মেম্বার সে আপনাকে এসে ডাকছে যে সকাল হয়ে গেছে ওঠো, আর তাকে যদি দেখেন যে সে তার পুরো শরীরটাই আছে, শুধুমাত্র দুটো পা নেই, আপনি নিজেও কিন্তু চমকে উঠবেন। তো এটা খুব স্বাভাবিক ভয় পাওয়া। ওয়ালিউল্লাহ আমাদের লিখেছেন যে তিনি আমাদের সাথে জয়েন করতে চান ভূত FM এ। তাহলে আপনাকে যেটা করতে হবে ভূত FM@radiofurti.fm, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে। শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে প্লিজ কেউ অনুরোধ করবেন না, প্লিজ কল মি। আপনার ঘটনা যদি মানে সিলেক্টেড হয় দেন আমরা অবশ্যই আপনাকে কল করবো। টুইঙ্কল অ্যান্ড মুন ফ্রম ভৈরব আমাদের SMS করেছেন, লিখেছেন ভাইয়া তোমার স্টোরি, আচ্ছা মানে যে স্টোরিগুলো আজকে হচ্ছে সেগুলো খুব ভালো লাগছে, এবং আমাকে SMS করেছেন রাসেল জামান, তিনি বলছেন যে আচ্ছা এই টাইপের স্মেল অনেক ভয়ঙ্কর। হ্যাঁ সত্যিই তাই, আপনি যদি হঠাৎ করে লাশ পচা গন্ধ পান বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যে আপনি কোনো একটা লাশ পচা গন্ধ পাচ্ছেন, আমি অবশ্য গন্ধটার সাথে মোটেও পরিচিত নই, কিন্তু আমার যেটা মনে হয় যে যদি কোনোদিন পেয়ে যাই তাহলে হয়তো বুঝবো যে এই গন্ধটা আমার পরিচিত না, হয়তো এটা এরকম ধরনের কোনো ঘটনা, এরকম ধরনের কোনো কিছুর গন্ধ হতে পারে। আসিফ আমাদের SMS করেছেন, তিনি ক্লাস 9-এ পড়েন, একা শুনছেন, তারপর অনেক সাহসী, বুঝতে পারছি পড়াশোনা নেই আপনার, কালকে সকালে পড়তে হবে কিন্তু। আমাকে হচ্ছে কঙ্কন SMS করেছেন আমাকে সুবর্ণা SMS করেছেন আমাকে, দেখতে পাচ্ছি কামরান সহ আরো অনেকে। যাই হোক, আমরা আমাদের থার্ড গেস্টের কাছে যাব, এবং থার্ড গেস্ট ঢাকা থেকে না, তিনি এসেছেন সুদূর সিলেট থেকে, এবং সিলেট থেকে তিনি ঢাকা এসে পৌঁছেছেন, এই জন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে ঢাকায় আসার জন্য, এবং রাজি হয়েছেন এত কষ্ট করে। আজকেই তিনি ঢাকায় এসেছেন এবং আমাদের মাঝে আছেন। আমাকে বলছিলেন যে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় কিনা, আমি সেখানেও তাকে সেই ব্যবস্থাটাও করে দিতে পারিনি। সো আই এম রিয়েলি সরি, বাট এখন আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিসনার্স, আমি মহসিন, আমি সিলেট থেকে এসেছি। থ্যাঙ্কস আসলে ভাই আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্টোরি শুরু করি। জি প্লিজ। স্টোরিটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের, ও সিলেটেই থাকে। একবার ওর ফ্যামিলি নিয়ে ও খালার বাসায় ঢাকায় যেতে চাচ্ছিল, তো ওদের নিজস্ব প্রাইভেট গাড়ি আছে। তো ওরা একদিন রাত 12টার দিকে রওনা দেয়। তো রাত 2টার দিকে, প্রায় 2টো বাজে, তখন তারা একটা হোটেলের সামনে আসে। তারা সবাই নামে হোটেল থেকে, গাড়ি থেকে নামার পরে সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে যায়। ড্রাইভারকে বলে যে তুমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ফোন দিলে চলে এসো। ড্রাইভার বললো যে ঠিক আছে, আপনার ফোন দিয়ে আমি চলে আসবো। তো সবাই ফ্রেশ হওয়ার পর ড্রাইভারকে ফোন দিল। তো ড্রাইভার বললো যে ঠিক আছে, আমি আসতেছি,
আপনি দাঁড়ান। হুম। তো এরকম করে 10 মিনিট 15 মিনিট প্রায় আধা ঘন্টা চলে যায়, ড্রাইভার আসে না। আচ্ছা। তো বেশ কিছুক্ষণ পর ড্রাইভার আসে। তো আসার পরে ড্রাইভারকে একটু অন্যরকম দেখাচ্ছিল। তো সবাই বলে যে তো সমস্যা, বলছে না কোনো সমস্যা না, চলেন। তো গাড়ি স্টার্ট দিল। তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, স্বাভাবিক যে গতি ওই গতি না, আস্তে আস্তে চালাচ্ছে। তো সবাই বলে যে এত আস্তে চালাচ্ছে কেন, এভাবে গাড়ি চালাতে অনেক সময় লাগবে তোমার। তো কিছু বলছে না, কোনো কথাই বলছে না, ও নিজের মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে একটা খুব জোরে একটা ধাক্কায় গাড়িটা থেমে গেল, খুব জোরে একটা শব্দ হলো। তো সবাই কৌতূহলে বাইরে তাকালো, দেখলো যে বাইরে গাড়ির সামনেই বিরাট লাশের স্তূপ। তো সবাই লাশের স্তূপ। তো সবাই কৌতূহলে গাড়ি থেকে নামলো। কিন্তু নেমে যারা দেখলো যে চারিদিক ফাঁকা, গাড়ির সামনেও কিছু নেই। তো এখানে সবাই নামলো কিন্তু ড্রাইভার নামেনি, সে গাড়িতেই উঠছিল। তারপর আবার সবাই আসলো গাড়িতে, ড্রাইভার আবার গাড়ি স্টার্ট নেয়, কিন্তু এবার খুব জোরে গাড়ি চালাতে থাকে, 120-140, মানে আরো গাড়ি চালাতে, জোরে গাড়ি চালাতে। সবাই বলে যে এত জোরে গাড়ি চালাচ্ছ কেন, কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু এবার তার নিজের মতো চালাচ্ছে, কারো কথাই শুনছে না। তো তারপর যেটা হয় যে এখন সবাই দেখতে পায় যে গাড়ির সামনে সাদা কাপড় পরা কিছু লোক দৌড়াচ্ছে। সবাই ভাবলো যে গাড়িটা এত জোরে চলছে এবং ড্রাইভার তো গতি আরো বাড়িয়ে চলছে, কিন্তু সাদা কাপড় পরা লোক এরপরও দৌড়াচ্ছে, মানে গাড়ির চেয়ে এত গতি কিভাবে ওরা পেল, সবাই খুব অবাক হয়। তো সবাই ড্রাইভারকে বলে যে গাড়ি থামাও, আমরা ব্যাপারটা দেখি। তো ড্রাইভার কারো কথাই শুনছে না, ও গাড়ি চালিয়ে যাচ্ছে। তো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর, আধা ঘন্টা পরে এভাবে দৌড়াচ্ছেই। তারপরে হঠাৎ করে গাড়ির পেছনের জায়গাটা পাঞ্চার হয়ে যায়। তো তারা একটা হোটেলের প্রায় কাছাকাছি জায়গাটা পাঞ্চার হয়। তো সবাই গাড়ি থেকে নামার পরে কোন রকমের ঠেলে হোটেলের সামনে নেওয়ার পরে এখন ড্রাইভার বলে যে ঠিক আছে আপনারা একটু দাঁড়ান, আমি একটু আসি, এই কথা বলে সে চলে যায়। তো এরপর যখন সে আসে প্রায় আধা ঘন্টা পরেই সে আসে। আসার পরে সবাই বলে যে কি ব্যাপার, তুমি বললা যে আসতেছো, এত দেরি করলা কেন? ও বলে যে আমি দেরি করলাম কোথায়, আপনারা আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে 2 মিনিট পরে আসতেছেন। যে বললাম 2 মিনিট পরে আসবো, কিন্তু আমি এসে দেখি আপনারা গাড়ি নিয়ে নাই, আর এখন 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসছেন, এসে বলতেছেন আমি কোথায়। সবাই বলে যে তুমি তো আমাদের সাথে ছিলা। তো বলছে না, আপনি তো আমার রেখে চলে গেছেন। তারপরে যেটা হয় যে সবাই বলে যে ঠিক আছে তুমি গাড়ির চাকাটা ঠিক করো। তো ঠিক করলো। হঠাৎ করে সবাই লক্ষ্য করলো যে এটা সেই হোটেল যেখানে তারা প্রথমে নেমেছিল, মানে যেখান থেকে স্টার্ট করেছিল, নেমেছিল এবং আবার স্টার্ট করেছিল সেই হোটেলটাই। তো সবাই অবাক হয়। ততক্ষণে গাড়ির চাকাটাকে ঠিক করে ক্লাউড করে নেয়, তখন এর মাঝখানে ফজর রান্না দিয়ে দেয়। তবে তারা রওনা হয়, মোটামুটি কোনো সমস্যা হয় না রাস্তায়। ফজর আজান দেওয়ার পরে তারা যাত্রা শুরু করে এবং ঢাকায় ঠিক মতোই পৌঁছে। তো পৌঁছার পর যেটা হয় যে ওদের খালার বাসায় যাওয়ার পর খালা বলে যে তোমাদের তো ফোনে পাই না, তোমরা বললা যে 12 তারিখ রওনা দিবা, কিন্তু তোমাদের তো ফোন করে পাচ্ছি না। আজকে 14 তারিখ, তোমরা আজকে আসছো, কাহিনী কি? তোরা বললো যে আমরা তো 12 তারিখে রওনা দিছি 12টার দিকে, তো আজকে 14 তারিখ কিভাবে হয়? তো পরে সবকিছু দিয়ে গেলে দেখা গেল যে আসলে 14 তারিখ, কিন্তু মাঝখানে যে 2 দিন কোথায় গেল এটা তারা আসলে কেউই বুঝতে পারলো না। এই যে গল্প, এই হচ্ছে আপনার কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে সবার এই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস দেওয়া উচিত এই জন্য যে আপনি এত দূর থেকে এই পর্যন্ত এসছেন। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে এর পরবর্তীতেও যখন যদি নতুন কোনো ঘটনা পান তাহলে সেই ঘটনা নিয়ে আমাদের কাছে আসবেন। আমার কাছে বেশ কিছু SMS চলে এসছে অলরেডি, এবং আমাকে SMS করেছেন ডক্টর রফিক নাইম, এবং আমাকে SMS করেছেন ফারহানা চট্টগ্রাম থেকে, ভূত FM শুনছেন, মজা লাগছে, এবং আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অধরা, এছাড়া আমাকে MD আতাউর SMS করেছেন, বোরহান SMS করেছেন এবং বলছেন যে মোটামুটি ভালো হচ্ছে, মার্ক 79% অনলি, আশা করি 100% হবে। 100%-এর জন্য মনে হয় আমরা
সারা জীবন দৌড়াতে থাকবো। আমাদের কাছে মানে আপনি 100% দেওয়ার পরেও তারপরে বোধহয় আমরা 100%-এর জন্য দৌড়াতেই থাকবো, কিন্তু 100% যখন হয়ে যাবে তখন আসলে আর কোনো কিছু করার থাকবে না, নতুন কিছু। আমাকে ঢাকা থেকে মেহেদি লিখেছেন যে রাসেল ভাই, আচ্ছা তুমি আমার SMS পড়ো না। আমি আপনার SMS কিন্তু পড়ে ফেলেছি, দিস ইজ সেকেন্ড SMS, এবং আমি সেকেন্ড SMS-টা মাশাআল্লাহ পড়ে ফেলেছি। অল নিউ তমাল আমাকে লিখেছেন, পূজা, তুর্য, সবাই মিলে তারা একসাথে ভূত FM শুনছেন এবং আমাকে SMS করছেন, দেখতে পাচ্ছি রাজদীপ চট্টগ্রাম থেকে ভাইয়া, আচ্ছা তিনিও আমাদের সাথে রয়েছেন। নাদিম আমাদের SMS করেছেন এবং নাদিম এবং বৃষ্টি তারা একসাথে ভূত FM শুনছেন। সুজন, মিষ্টি, মিজান, জেসমিন সবাই একসাথে ভূত FM শুনছেন। সো আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত রাত পর্যন্ত তারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা SMS পাঠাতে যাচ্ছেন নিয়মটি জানানো বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মৃদুল যাত্রাবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে, তিনি বলছেন যে অনেকগুলো SMS পাঠিয়েছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, তারপরেও পড়তে পারেন, আমি আই এম রিয়েলি সরি। পারভেজ আমাদের SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ মীরা একসঙ্গে ভূত FM শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। নয়ন রাজশাহী থেকে SMS করেছেন, আলোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিজিৎ এনাম মেডিকেল কলেজে কাল টার্ম এক্সাম, তারপরেও তিনি ভূত FM শুনছেন। আপনার পরীক্ষা খারাপ হলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী নই। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন নতুন সব ঘটনা নিয়ে। সো কোথাও যাবেন না, ঘুমিয়ে পড়বেন না, রেডিও ফুর্তির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরেই। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। একটা বিরতির পরে ফিরে এলাম আবারও, আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এর মধ্যেই নতুন আরো দুজন অতিথি আমাদেরকে জয়েন করেছেন, আর সেই সাথে আপনাদের নতুন অনেক অনেক SMS দেখতে পাচ্ছি এবং সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। তবে তার আগে বলি যে আজকের শোটা অনেকের কাছে ভালো লাগছে, অনেকে বলছেন যে আজকের এপিসোডটা চরম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। তারপরেও আনফরচুনেটলি কেউ যদি আজকের এই এপিসোডটা মিস করে ফেলেন তাহলে এই এপিসোডটা আপনি আবারও শুনতে পারবেন এবং সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোড আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি আবারও শুনতে পারবেন তার মাধ্যমেই, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। এবং সেই সাথে নাও লিসনার্স ক্যান গেট, আপনি এই যে কলার টিউনটা প্লে করা হচ্ছে, এই টিউনটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে এই ভূত FM টিউনটা আপনি সেট করতে পারবেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত FM এই টিউনটা আপনার মনে রাখতে হবে, টিউনের কোডটা, and the code is 92125 and you can activate it by sending SMS. একটা SMS এর মাধ্যমে আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন। সেই জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে আপনাকে কোডটা লিখতে হবে। কোডটা হচ্ছে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আমরা দেখতে পাচ্ছি সজল গুলশান থেকে লিখেছেন যে ভাই আমার কাছে অনেক ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর এবং অনেক এবং সেটা প্রমাণিত। আপনার জন্য সবচাইতে ভালো যে বুদ্ধিটা আমি দেই সেটা হচ্ছে যে আপনি আমাদের ইমেল করে দিন সেই ঘটনাগুলো এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনি ইমেল করে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিং বলে দিচ্ছি, BHOOTFM @RADIOFOORTI.FM। মিল্টন নরসিংদী থেকে SMS করেছেন, নরসিংদী দাসপাড়া থেকে, যে হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে আজকে তিনি তার SMS পড়া হয়নি এবং সেজন্য হয়তো একটু মন খারাপ করছেন, বা আই এম রিয়েলি সরি। এবং কি বলবো, যে তিনি বলেছেন যে আমি সব ভুলে গেলেও ভূত FM শুনতে ভুল করি না, আর আপনাদের জন্যই আমি সারা সপ্তাহ ধরে আপনাদের জন্য একটা মানে ভূত FM এর সবচাইতে কিভাবে আপনাদের ভয় পাওয়ানো যায় সেই আয়োজন করি। সো আমার আসলে এখানে কিছু করার নেই, অনেকগুলো SMS মিস হয়ে যায়। এসকে রনি প্রতিদিনই শনি রাখা থেকে আমাদের SMS করেন প্রতি ভূত FM এবং তিনি
আমাদের লিখেছেন একটু মন খারাপ তার। আইপিএল সাকিব এবং তামিম, আজকে তামিম খেলেননি, কালকে সাকিব খেলেননি, এজন্য মন খারাপ। আমার মনে হয় যে নেক্সট টাইম তারা ভালো মানে তারা নিশ্চয়ই ইনক্লুড করবেন দুইজনকে। যদিও তামিমের টিম আজকে জিতেছে এবং সাকিবের টিম কালকে হেরে গেছে। আমি সাকিবের জন্য কালকে ওয়েট করেছিলাম, আজকে তামিমের জন্য ওয়েট করেছি, বাট সেরকম কিছু ঘটলো না। যাই হোক, দেখা যাক কি হয়। আমাকে এছাড়াও SMS করেছেন সোহেল এবং লিটন মিরপুর থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি 3 Idiots হেলাল, মামুন এবং রাজীব, তারা SMS করেছেন পাবনা থেকে। তারা তিনজন একসাথে ভূত FM শুনছেন। এছাড়াও আমাকে SMS করেছেন শর্মী ঢাকা থেকে এবং আমাদেরকে SMS করেছেন হায়দার আব্বাস, তিনি SMS করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও দীপু আমাদের SMS করেছেন নাসির ঢাকা থেকে। SMS করেছেন আমাদেরকে MD ইয়াসিন, তিনি SMS করেছেন আমাদেরকে, আচ্ছা নামটা আমি বুঝতে পারলাম যে কোন জায়গার নাম লিখেছেন এটা। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি লাইফ ভূত, তিনি আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স সহ আরো অনেকে। তো যাই হোক, যারা SMS পাঠাননি এখনো বা SMS পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলি যে SMS পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে একজন স্টুডিওতে উপস্থিত হতে পারেনি, তার নাম আশফিয়া। তিনি আমাদের একটা ইমেইল করেছেন একটা ঘটনা, সেই ঘটনাটা আমি যাচ্ছি, সেই ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আশফিয়া লিখছেন, আমি যে ঘটনাগুলো লিখছি এগুলো আমার বাসায় ঘটে যাওয়া ঘটনা। আমরা এই বাসায় 2 বছর আগে আসি। বাসায় আসার কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারি এই বাসায় জিন বা অন্য কিছু আছে। আমাদের বাসায় আগে যারা ছিল তারা প্রত্যেকটা রুমে বিভিন্ন দোয়া লাগিয়ে রেখেছিল। এমনকি দরজার পেছনের দেয়ালে পেন্সিল দিয়ে অ্যারাবিকে সূরা লেখা ছিল, যা আমাদের কাছে একটু আজবই লেগেছিল। কিছুদিন পর আমার ভাবি রুমে একটি কালো ছায়া দেখতে পায়। পরের দিন ওই রুমে কেউ থাকে না। ভাইয়া ভাবি ঢাকার বাইরে গিয়েছিল। আমি ঠিক রাত 12টা হবে তখন ওই রুমে যে চিন্তা করছি যে আসলেই কি এখানে কিছু আছে। হঠাৎ আমার সামনে দিয়ে 2টা পা, জাস্ট 2টা পা হাঁটু পর্যন্ত লাফ দিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। মানুষের পায়ের মতো দেখতে ছিল সেই পাগুলো। সো আমি যারা শুনছেন তাদেরকেও বলবো যে এই মুহূর্তে আপনারা এরকম ঘরের মধ্যে যদি কোনো কিছু আবিষ্কার করেন তাহলে একেবারে ঘাবড়ে যাবেন না, কারণ এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার জানার পরে আপনি এরকম ভুল কিছু দেখে ফেলতে পারেন। এরপর থেকে শুরু হয় কাহিনী। অনেক রাতে দেখতাম রান্নাঘরে কেউ রান্না করছে, কাছাকাছি গেলে কিছু নেই। রান্নাঘরে জীবন্ত মাছ রাখলে অনেক বিকট আওয়াজ হতো। এক পাতিল কাঁচা মাংস রাখলে অর্ধেক গায়েব হয়ে যায়। সকাল 10টার পর ওই রুমে অনেক আজব আওয়াজ হয় এবং পাটা দিয়ে বাটাবাটির আওয়াজ পাওয়া যায়। আওয়াজ বন্ধ হলে ওইখানে অসংখ্য সাদা মোমের গুঁড়া পাওয়া যায়। কিন্তু আমাদের বাসায় কোনো মোমের গুঁড়া যে মুহূর্তে পাওয়া গিয়েছিল সেই মুহূর্তে ছিল না। প্রায় রাতে আমি আমার হাতে লোমশ কিছুর স্পর্শ অনুভব করি, যা অনেকটাই গরম কিছু, আশেপাশে কিছু দেখি না, গরম একটা স্পর্শ, কিন্তু আশেপাশে কিছুই দেখেন না। এসব ঘটনা ওই বাসায় ওঠার 3-4 মাসের মধ্যে ঘটে। কিছুদিন পর আমার ভাই রাতে স্বপ্নে দেখে 2টা জিন ওর হাত টেনে বিছানা থেকে নামিয়ে ওর রুমের দরজার সামনে নিয়ে আসে এবং বলে ওরা 3 জন জিন এই বাসার পেছনের বারান্দায় থাকে এবং ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু এরা চায় না আমরা কোনো মিলাদ বা অন্য কিছু করি। এরপর আমার ভাই ঘুম থেকে উঠে দেখে ও ওর রুমের দরজার কাছেই পড়ে আছে। এটা শুনে ওই দিন আমরা চিন্তা করি যে এই বাসায় আসছি 4 মাস, কিন্তু কেউ কখনো বারান্দায় যে আমরা বসিনি বা ওই বারান্দায় আমাদের কখনো ইউজ করা হয়নি। কেন জানি ওই বারান্দায় আমাদের শান্তি লাগতো না। আরো অনেক কিছু এখনো ঘটছে এবং বাসাটা আমরা ছেড়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে সবার সাথে আমার এই ঘটনাটা শেয়ার করবেন। আমি শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ আমাদের কষ্ট করে এই ঘটনাটা পাঠানোর জন্য। এর মধ্যে বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। মনিকা আমাদের ঢাকা মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে প্রতিবার আমি অনেক SMS করি কিন্তু কখনো পড়া হয় না। আজকে আপনার প্রথম SMS পড়া হয়ে গেছে। সম্পদ আমাদের SMS করেছেন ওয়ারি ঢাকা থেকে এবং তিনি বলছেন যে তিনি
এবং তার গার্লফ্রেন্ড তারা ভূত FM এখন শুনছেন সেরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন। খান আমাদের SMS করেছেন। মাহমুদ ময়মনসিং থেকে SMS করেছেন, তিনি নিউলি ম্যারিড, নতুন বউকে নিয়ে ভূত FM শুনছেন। বাহ, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে অকরুল নোয়াখালী থেকে SMS করেছেন। আমাদেরকে সুমন নিউ মার্কেট থেকে SMS করেছেন, ভূত FM শুনছেন অনেক দিন, বাট এটা তার প্রথম এসএমএসটা আমি পড়ে ফেলেছি, থ্যাংক ইউ। থান্ডার বয় আমাদের SMS করেছেন, থান্ডার বয় অভি, এবং তিনি ভূত FM এর নাম তিনি ভূত FM এর নাম পেতনি FM করতে হবে কেন ভাই, এটা সমস্যা কি? আর এছাড়াও আমাদের আরো অনেকেই, তন্ময় খুলনা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রায়হান মিরপুর থেকে, রাফসান আমাদের SMS করেছেন, মুন আমাদের SMS করেছেন পটুয়াখালী থেকে। যাই হোক, যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। এছাড়াও আমাদের ভূত FM এর একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, যেখানে আপনারা আপনাদের ঘটনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিতে পারেন, এবং আপনাদের ঘটনা যদি সত্যিই সেরকম ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন, এবং আজকের অতিথিদের মতো আপনিও আমাদের এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন। সেই অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। চলে যাব ঘটনায়। আমাদের প্রথম গেস্ট যিনি ছিলেন তার কাছে আবারও যাচ্ছি নতুন একটা ঘটনা শোনার জন্য। আপনার ঘটনা বলুন। হ্যালো লিসেনার্স, দিস ইজ শামীম এগেইন। আচ্ছা রাসেল ভাই, এখন যে আমি ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে বাইরে ঘটা, KSA তে, কিংডম অফ সৌদি আরবিয়াতে। আচ্ছা, ওখানে আমার জবটা হচ্ছে দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কিং ফাহাদ দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে আমি ট্যাক্সি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, তো একদিন রাতে কি হয়েছে, তো আমাদেরকে বলা হলো যে আজকে ফ্লাইট ডিলে আছে, সো তোমরা একটু ওয়েট করো রাতে বেলা। আচ্ছা, তো রাত্রে অলরেডি 2টা বেজে গেছে, তো ভাবলাম যে একটু প্যাথ হওয়া যাক, মানে চিত হওয়া যাক, একটু রেস্ট নেবেন। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিই। আচ্ছা, তো আমার সিটটা একটু নামিয়ে একটু চোখ বন্ধ করলাম, তো একটু তন্দ্রার মতো এসেছিল আর কি। এমন হঠাৎ করে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে পুরো গাড়িটা 3টা ঝাঁকুনি দেওয়া হলো। ঝাঁকুনি মানে বলতে গেলে, বোঝাইতে গেলে এভাবে বলতে হয় যে যদি গাড়িটাকেও পিছনে থেকে ক্যারান লাগিয়ে উপরে থেকে ঝাঁকানো হয়, উপরে নিচে, ঠিক এইভাবে আর কি। তো 3টা ঝাঁকি খাওয়ার পরে হঠাৎ করে মানে আমি স্তম্ভ হয়ে গেলাম আর কি। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে গাড়ি থেকে নামলাম, নেমে তারপরে চারিদিকে তাকালাম, কোনো মানুষজন দেখতে পেলাম। তো ব্যাপারটা আসলে কি হয়েছে বোঝার চেষ্টা করছিলাম। তো তাড়াতাড়ি আর কি কাউকে কিছু না বলে গাড়িতে ঢুকে মানে ছোটা কালাম যা পারতাম আর কি, পরে নিজের মানে সেফটি করা যা লাগে আর কি করার চেষ্টা করলাম। যাই হোক, তারপরে ওই ঘটনাটা তার পরের দিন আমার যে ফ্রেন্ড ছিল, তাদের ড্রাইভার যারা ছিল, তাদের আমার কোম্পানির, তাদের সবার সাথে শেয়ার করলাম যে এমন ঘটনা, আমি কালকে রাত্রে আমার সাথে এমন হয়েছে। আচ্ছা, দেন তারা আমাকে একটা ঘটনা বললো যে তোমার গাড়িটা যেখানে ছিল ওইখান থেকে একটা ঘটনা ঘটে গেছে দীর্ঘ তুমি আসার 4-5 বছর আগে। আচ্ছা, যেমন রাতের বেলা একজন পাকিস্তানি ড্রাইভার ওই জায়গাতেই গাড়ি রেখে রেস্ট করছিল। তো হঠাৎ করে 2জন সৌদিয়ান বেশে আর কি, লম্বা তোপ পরে এসে ওর গাড়িতে বসে বলছে যে চলো। তো ড্রাইভার ভাবলো হয়তো বা যে প্যাসেঞ্জার চলে আসছে, ওকে আমি তাহলে যাই, ড্রাইভ করি। তো ড্রাইভ করে কিছু দূর যাওয়ার পরে 40-45 কিলোমিটার যাওয়ার পরে তো হঠাৎ করে ডান পাশে যে বসা ছিল, কারণ ওখানে আমরা বাম পাশে ড্রাইভ করি, তো ডান পাশে যে বসা ছিল সৌদিয়ান, তার দিকে তাকিয়ে হঠাৎ করে একটা জিনিস নোটিস করলো, সেটা হচ্ছে যে উনি নিজের জিহ্বাটা বের করে লম্বা করে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত নিয়ে আসছে এবং উপরে করছে, মানে একবার ওঠানামা করছে, একবার নিচে নাভি পর্যন্ত ছাড়ছে আর তারপর আবার ভিতরে নিচ্ছে। তো এই ব্যাপারটা থেকে সে একটু মানে ভয় পেয়ে গেল, এটা কি আবার। তো উনি ভয় পেয়ে ভাবলো যে আরেকজন পিছনে আছে, তো ওনার সাথে ব্যাপারটা বলি আর কি। তো ওনাদের যে ডিসকাস হচ্ছিল সেটা কিন্তু আরবিতে। তো উনি পিছনের মানুষকে বললো যে দেখো তো এটা কি হচ্ছে, সামনের জন সে কি করছে। তো এটা বলার পরে পিছনের জন বললো যে ও কি করছে, বললো যে ও জিহ্বাটা এমন ভাবে করছে, বললো যে ঠিক আছে ওরটা না, তুমি আমারটা দেখো আমি কি করি। দেন ড্রাইভার পিছনে তাকানোর পর যেটা দেখলো
সেটা আসলে কোনো মানুষ হলে সহ্য করা সম্ভব ছিল না, তার ড্রাইভারও পারেনি। সেটা হচ্ছে যে সে তার মাথাটা খুলে ডান হাতে নিল, আর সেই ডান হাতে নেওয়ার পরে ডান হাত থেকে ঢিল দিয়ে বাম হাতে নিচ্ছে, যেমন আমরা ক্রিকেট বলকে করি ঠিক ওইভাবে, আবার বাম হাত থেকে ঢিল দিয়ে ডান হাতে নিচ্ছে। এটা আসলে আমার মনে হয় কোনো হিউম্যান যদি দেখে সেটা আসলে তখন এই ঘটনাটা আপনারা সবাই শুনেছেন ওইখানে? সবাই শুনেছি না, সেটা পরে বলছি। তো এইটা করার পরে যখন এটা সে দেখলো, তো ড্রাইভারটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, গাড়িকেও কন্ট্রোল করতে পারেনি। সে একটা লম্বা লরি যেটা বলে আর কি, ট্রাকের মতো, ওটার পিছনে যেয়ে গাড়িটা মেরা দেয়, অ্যাক্সিডেন্ট করে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো এই ঘটনাটা জানা যায় অ্যাকচুয়ালি যখন হসপিটালে ওই ড্রাইভারটা দেখা করতে যায়। আচ্ছা, যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট কি করে হলো। তখন সে ব্যাপারটা খুলে বললো যে ঠিক এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সো আমি এমন দেখেছি। তো সাথে সাথে ওই যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ড্রাইভার বললো যে ওদিন রাত্রে তোমার গাড়ির পিছনে আমার গাড়ি ছিল, আর আমি তোমাকে খালি গাড়ি নিয়ে বের হয়ে যেতে দেখেছি। তুমি কিভাবে বলো যে তোমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল, 2 জন লোক ছিল? আচ্ছা, বলো যে আমার লোক ছিল, আমি যার কারণে বেরিয়েছি, নাহলে খালি গাড়ি সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর সবাই বুঝতে পারলো আসলে যে এটা এখানে কোনো প্রবলেম আছে বা প্রবলেম ছিল বলে এরকম হয়েছে। দেন 1 সপ্তাহ পরে ওই ড্রাইভারটা মারা যায়। কিছুদিন বেঁচে ছিল, তারপরে কিছুদিন 1 সপ্তাহের মতো চিকিৎসাধীন ছিল, তারপরে মারা যায়। হ্যাঁ, ওই কি বলে কিং ফাহাদ মিলিটারি হসপিটালে, ওখানে 1 সপ্তাহ তার নার্স ছিল আর কি, তার 1 সপ্তাহ পরে সে মারা যায়। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। এরপরেও আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS অলরেডি আমার কাছে চলে এসছে। আমাকে SMS করেছেন আসিফ ভাইয়া, SMS টি না পড়লে আর SMS করব না। অনেক অপু জামিল আজিমপুর থেকে লিখেছেন যে আমরা একসাথে ভূত FM শুনছি আমাদের ছাদে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, রাসেল ভাই প্লিজ জুজু স্টোরিটা শুনতে চাই। তো জুজু স্টোরিটা আমরা মনে হয় যে এই সপ্তাহে আমরা মানে এই মাসে কোন একটা সময় আমরা আপনাদেরকে শোনাতে পারবো। ইসমাইল পটুয়াখালী থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে মোফাজ্জল SMS করেছেন আমাদেরকে টাওয়ার ভূত যশোর ক্যান্টনমেন্ট থেকে, যে রাসেল ভাই আমি আমার ফ্রেন্ড খালিদ ভূত অ্যান্ড তার গার্লফ্রেন্ড, তারা সবাই মিলে একসাথে তারা মনে হয় রিসেন্টলি বিয়ে করবেন আর কি। তো তিনি জানিয়েছেন এবং তাদেরকে উইশ করতে বলেছেন। উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি যে খুব মানে কি বলবো ঠিকঠাক ভাবে সবকিছু হবে এবং আপনাদের অনুষ্ঠান আমরা দাওয়াত পাবো আর কি। ব্লাইন্ড এভিল ভৌতিস্ট আড্ডার 3 উইনারের নাম কি অ্যানাউন্স করা হয়ে গেছে? হ্যাঁ, সেদিন তো অ্যানাউন্স করা হয়ে গেছে, আপনি মনে হয় মিস করেছেন। প্রকাশ আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে শিবলি, এছাড়া আব্বাস আলী আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। যাই হোক, আমরা সেকেন্ড আমাদের যে নতুন গেস্ট জয়েন করেছেন তার সাথে কথা বলি এবং তার ঘটনাটা আমরা শুনি। কি নাম আপনার? হাই লিসেনার, আমি আরিফ, মিরপুর থেকে এসেছি। মিরপুর থেকে এসেছেন, আপনার ঘটনাটা চলে যায় আমরা একদম। আজকে এখানে আসার জন্য রাসেল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, আর স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটা। সেটা হলো যে গত বছর শেষের দিকে, মানে অক্টোবর মাসের শেষের দিকে ঘটনাটি ঘটেছে। আমি আমার এক ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের নাম আতাউর, আমি তার সঙ্গে যাই তার গ্রামের বাড়িতে বেড়াতে। তার গ্রামের বাড়ি হলো পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে বেশ কিছু দূরে, সেটি হবে প্রায় 12 কিলোমিটারের মতো ভেতরে একটি গ্রামে আমরা বেড়াতে যাই। তো সেখানে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে ছিল, বিয়ে উপলক্ষে আমরা গিয়েছিলাম। কিন্তু যেদিন আমরা গিয়ে ওখানে পৌঁছলাম তার পরের দিন ফ্রেন্ডের বাড়িতেই আমরা ছিলাম এবং সেখানে আমরা বিয়ে উপলক্ষে অনেক মজা করলাম। তো ফ্রেন্ডের বাড়ির বর্ণনাটি একটু দিচ্ছি। সেটি হলো যে আমাদের ওই ফ্রেন্ড আতাউর, ওদের 2টো বাড়ি রয়েছে, একটি হলো যে নতুন বাড়ি, একটি হলো পুরাতন বাড়ি। পুরাতন বাড়িটা হলো যে ওদের বাড়ি প্রায় 3-4টে বাড়ি নদীতে ভেঙেছে, ভাঙার পরে ওরা ওই ভাঙা বাড়ি থেকে পরিবর্তন করে এসে প্রায় নদী থেকে 1 কিলোমিটার দূরে নতুন বাড়ি নতুন করে তুলেছে এবং সেখানে তারা থাকতে শুরু করেছে। আর ওই পুরাতন বাড়িটি এখন ওখানে রয়ে গেছে, কারণ ওদের ওখানে অনেক ফসলি জমি এবং ধান এবং বিভিন্ন চাষাবাদ করে, যার ফলে আপনার ওখানে যারা
কৃষক রয়েছেন, চাষাবাদের জন্য যারা রয়েছেন, তারা কাজের লোকজন ওই পুরাতন বাড়িতে থাকে। তো আমরা সারাদিন অনেক বিয়ে উপলক্ষে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, অনেক ঘুরেছি। তো যখন বিকেল হলো, আসর নামাজের পরপর সময়টিতে আমার ফ্রেন্ড বলল যে চল আমরা ঘুরে আসি, যে আমাদের পুরাতন বাড়িটা দেখে আসি, আর ওটি যেহেতু নদীর পাড়ে, আমরা বিকেলে ওখানে ঘুরতে পারবো, এবং ঘুরতে পারলে হয়তো বিকেলে নদী দেখলে আরো বেশি মজা লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু নদীর পাড়ে বিকালে ঘোরা এটি অবশ্যই একটি মানে মজার এবং অন্যরকম একটি মুহূর্তের ব্যাপার। তো আমরা দুজন রওনা দিলাম। আর ওখানে একটি কথা বলে রাখি যে নতুন বাড়ি থেকে যে পুরাতন বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে, এবং সেটি পায়ে হেঁটেই যেতে হয়, কারণ ওখানে যাওয়ার মতো কোনো ভালো রাস্তা নেই, এবং মধ্যখানে সাঁকো রয়েছে, খাল রয়েছে। তো আমরা দুজন মিলে বিকেলে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর দুজন হেঁটে যাচ্ছি, মধ্যে ছোট দুটো খালের দুটো সাঁকো পার হয়ে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট হাঁটার পরে, যেহেতু 1 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমরা ওই বাড়িতে পৌঁছলাম। পৌঁছানোর পরে আমরা সবার সাথে কথাবার্তা বললাম, বিকেলের দিকে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়েও প্রায় 15 থেকে 20 মিনিট ওভার হয়ে গেছে। যে পরিবেশটা এমন ছিল যে মানে কিছু আলো কিছু অন্ধকার, পুরোপুরি অন্ধকার এখনো হয়নি। তো তখন আমার ফ্রেন্ড বললো যে আমাদের তো হেঁটে যেতে আরো প্রায় 25-30 মিনিট লাগবে, আমরা এখনই রওনা দিই, নতুবা অন্ধকার হয়ে গেলে, যেহেতু গ্রামের রাস্তা, ওখানে কোনো আলো নেই এবং আশেপাশে কোনো বাড়িও নেই, কারণ নদীর পাড়ে যাদের বাড়ি ভেঙে গেছে তারা সবাই অন্য চলে গেছে, যাদের মানে ফসলি জমি রয়েছে তারাই কেবলমাত্র ওখানে থাকে। তাও সন্ধ্যার পরে দেখা যায় গ্রামে সবাই ঘুমিয়ে যায়, কিংবা যেহেতু ওখানে চাষাবাদ করে লোকজন। তো আমরা ঠিক আছে, ওই ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা রওনা দিলাম। তো ফ্রেন্ড আমাকে বললো যে এখান দিয়ে তো যাবি রাতের বেলা, তো ওখানে তো সাঁকো রয়েছে, সাঁকোগুলো পার হওয়াটা অনেক রিস্কি হবে, তো আমাদের কি করতে হবে, ঘুরে যেতে হবে, আমাদের এই বিলের মধ্য দিয়ে ঘুরে যেতে হবে যদি আমরা ঠিকভাবে যেতে চাই, নতুবা সাঁকো পার হওয়া যাবে না। আর আমরা যেহেতু সাধারণত খুব গ্রামে মানে যাতায়াত নেই, সেহেতু সাঁকো পার হওয়াটা আমাদের জন্য অনেক বেশি রিস্কি ছিল, দিনেই অনেক বেশি রিস্কি ছিল, রাতে সেটি কোনোভাবেই সম্ভব ছিল না। তো ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা একটি বিলের মধ্য দিয়ে রওনা করলাম। বিলটি হলো যে ওখানে চাষাবাদ করা হয়, ধান চাষ করা হয়। যেহেতু শীতকালের সময়টিতে ছিল যে ধান কাটা হয়ে গেছে, কিন্তু ধানের যে গোড়াগুলো রয়েছে সেই গোড়াগুলো তখনও মানে মাঠের মধ্যে ছিল। তো আমরা দুজন একেবারে বিলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করছি, এবং আমাদের চোখ যতদূর যাচ্ছে যে দুপাশে যে কোনো বাড়ি ঘর কিংবা কোনো গাছপালা কিছুই নেই, শুধুমাত্র মানে মাঠ আর মাঠ। তো আমরা এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে, স্বাভাবিক গতিতে হাঁটছি, হাঁটার পরে তো আরো একবার মাঠের মধ্যে চলে আসলাম। তখন দেখতে পেলাম যে আমাদের মানে গ্রামের যে জমির সীমানা দেওয়ার জন্য যে আইল থাকে, গ্রাম্য ভাষায় বলে, আইলের মতো কিছু টিলা রয়েছে, কিছু আইল রয়েছে, এখানে কিছু গাছপালা রয়েছে। মানে মনে হচ্ছে যে এখানে আগে কোনো ঘরবাড়ি ছিল, ঘরবাড়ি থাকার ফলে তারা চলে গেছে, কিন্তু গাছপালাগুলো এখানে রয়ে গেছে। আর এখানে বেশ 4টা থেকে 5টা বড় বড় তাল গাছ ছিল, এবং তাল গাছগুলো এমন ছিল যে জোড়া জোড়া, দুটো জোড়া তাল গাছ, মধ্যখানে প্রায় 100 গাছের মতো দূরত্ব রয়েছে, আবার দুটো তাল গাছ এরকম ছিল। তো আমরা এই জায়গাটা দিয়ে আসছি, আসলে তখনও কিছু ভেতরে কোনো মনোভাব কিংবা কোনো কিছুর ভয় হতে পারে এমন কিছু আমাদের মনে ছিল না। আমরা স্বাভাবিকভাবে অন্য গল্প করতে করতে আসছি। তখন ওখানে দেখতে পারলাম যে একটি কুকুর, সে মানে 2 পা দিয়ে কুকুর যেভাবে বসে থাকে সেভাবে খুব একটি কুকুর বসে আছে, এবং কুকুরটার জিহ্বাটাও বের হয়ে আছে, এবং সে হাঁপাচ্ছে, মনে হচ্ছে যে সে মানে অনেক পরিশ্রম করেছে কিংবা অনেক দৌড়িয়েছে, ওভাবে সে জিভ বের করে হাঁপাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। যেহেতু মানে রাত হয়ে গেছে, তখন পুরোপুরি অন্ধকার না আসলেও তার চোখগুলো জল জল করছে। তো আমার ফ্রেন্ড ভাবলো যে এখানে কুকুর আসার কারণ হতে পারে যে আশেপাশে তো কোনো গাছপালা নেই, তো কুকুরটা হয়তো বিলের মধ্যে ছিল, এখানে এসে বসছে, যেহেতু সন্ধ্যা হচ্ছে এখানে হয়তো বা রাতে থাকবে, এমন থাকে স্বাভাবিকভাবে গ্রামে ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে কুকুররা গিয়ে থাকে। তো আমরা ব্যাপারটাকে খুব বেশি সিরিয়াস মনে করলাম না, আমরা দুজনই হাঁটতে শুরু করলাম আবার। তো কিছুদূর হাঁটার পর আমরা পেছনে খেয়াল করলাম যে যেহেতু ধানের মানে গোড়াগুলো থাকার ফলে আমরা হাঁটা তো একটা শব্দ আসছিল যে ধানের গোড়ার উপর পা দিয়ে দিয়ে যাচ্ছি, তো আমাদের পেছনে এমন আরেকটি শব্দ আসছে। তো আমরা পেছনে ফিরে তাকালাম, তাকিয়ে দেখি যে কুকুরটা আমাদের পেছনে পেছনে আসছে। তো আসার পরে একটু ভয় পেয়ে যাই। তো আমার ফ্রেন্ড বলল যে ভয় পাওয়ার কারণ নেই, কুকুরটা হয়তো কোনো মানুষ দেখছে, মানুষের পেছনে পেছনে যাচ্ছে, হয়তো বা ও এভাবে গ্রামের মধ্যে যাবে কিংবা কোনো ঘরে গিয়ে রাতে থাকবে, এভাবে স্বাভাবিক যাওয়াটাই। তো আমরা আগে বেড়াই। তারপরে যেটা হলো যে আমার ফ্রেন্ড ও একটু বুঝতে পারছে, যেহেতু ও গ্রামেই যায় বারবার এবং এখানকার ঘটনা সম্পর্কে শুনেছে, তো ও দোয়া পড়তেছিল, জোরে জোরে দোয়া পড়তেছিল, সূরা পড়তেছিল। তো আমি ওর সাথে সাথে আসছি। প্রায় আমরা যখন কাছাকাছি চলে আসলাম, যে মেইন রাস্তা থেকে কাছাকাছি, মেইন রাস্তা অনেক অন্ধকার কারণ ওই এলাকাটাতে বিদ্যুৎ নেই,
300 গজ দূরে হবে। দূরে আসার পরে আমাদেরকে পেছন থেকে একটা মানে 70-80 বছরের বয়স্ক বৃদ্ধা মহিলা যেভাবে একবারে ভাঙা গলায় আমাদেরকে বললো যে তোরা এ রাস্তা দিয়ে এসেছিস, এবারের মতো বেঁচে গেলি, আর কখনো এই রাস্তা দিয়ে আসিস নি, তাহলে হয়তো বাঁচবি না। একেবারে মানে গ্রাম্য ভাষায় সে আমাদেরকে বললো, একেবারে ভাঙা কণ্ঠ, অস্পষ্ট অনেকটা। তো আমরা এটা শোনার পরে হঠাৎ করে দুজনে একই সাথে পেছনে তাকালাম, দুজনের হাত ধরা, দুই ফ্রেন্ডের আতাউর যে ছিল। তো হাত ধরে আমরা প্রায় অনেক দূরে, 1/2 কিলোমিটার দূরে মনে হবে জায়গাটা হবে, যে অস্পষ্ট ভাবে এটা দেখতে পেলাম যে একটা বুড়ো মহিলা, সে কুজো হয়ে লাঠি ভর করে যেভাবে যায় সেভাবে সে এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এখানে ব্যাপারটি হলো যে আমাদের পেছনে সেই কুকুরটি আর নাই, যে কুকুরটি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফলো করতেছিল, প্রায় 15 মিনিটের রাস্তা, সেই কুকুরটি হঠাৎ করে উধাও হয়ে গেছে। আশেপাশে তাকে দেখলাম কুকুরটি নাই, ওই মহিলা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা এত বেশি ভয় পেয়েছি যে তখন আর ডানে বামে তাকাবার মতো সুযোগ পেলাম না। আমরা উল্টা যেদিকে রাস্তা ছিল, প্রায় 300 গজ দূরত্ব ছিল, বেশি দূরত্ব না, আমরা দৌড় দিয়ে মানে এত জোরে দৌড়িয়েছি যে কখন যে এসে ওখানে এসে একটি টং দোকান ছিল, সেখানেও অন্ধকার, মানে সামান্য লাইট জ্বলতেছিল। আমরা সেখানে এসে আমি ওখানে মানে পা উচ্চা খেয়ে পড়ে গেলাম, আর আমার ফ্রেন্ডটা সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। তো তারপরে ওখানকার যারা মুরব্বী ছিলেন এবং দোকানদার যারা ছিলেন, তারা মানে আমার ফ্রেন্ডটাকে মাথায় পানি দিয়ে এবং আমাকেও মাথায় পানি দিয়ে মানে তারা আমাদেরকে মানে সুস্থ করে তুলে আমাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আসলে আমরা ওই দিন রাতে কিংবা ওর পরদিনের ঘটনাটি কাউকে বলতে পারিনি যে আসলে আমাদের কি ঘটেছিল, কারণ আমরা মানে এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে এই ঘটনাটি ঘটার পরে, যে আমাদের মুখ দিয়ে প্রায় 2 দিন পর্যন্ত কোনো কথাই বের হয় না, এবং বিয়ের প্রোগ্রামটা হয়েছে সেটা আমাদের কাছে কিছুই মনে হয়নি, যে আমরা একেবারে ঘরের মধ্যে বসেছিলাম। তো 2 দিন যাওয়ার পরে আমরা আসলে আস্তে আস্তে অল্প অল্প করে ঘটনাগুলো সবাইকে বলতে শেয়ার করেছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আমাকে তাহমিনা SMS করেছেন এলজিডি থেকে, এবং তিনি লিখেছেন যে খুব ভালো লাগছে তার। এমডি ইয়াসিন চিটাগং থেকে আমাকে SMS করেছেন, এবং আমাকে SMS করেছেন তিনি, এবং লিখেছেন যে তার SMSটা পড়ার জন্য বলেছেন আমাকে, আমি পড়ে ফেললাম। গ্লোরি আমাদের সেগুন বাগিচা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আজকের ভূত এফএমটা জোশ হচ্ছে, এক্সাম দিয়ে এসে অনেক টায়ার্ড ছিলাম, বাট এখন ভূত এফএম শুনে আর টায়ার্ড লাগছে না। সো থ্যাংকস ভূত এফএম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আশা করছি যে আপনাকে আরো বহুদিন এভাবে আপনাকে আরো আনন্দ দিতে পারবো আমরা। মুরাদ আমাদের SMS করেছেন বরিশাল থেকে, যে আমি আমার লাইফ থেকে ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলেছি, আমার জন্য প্রে করবেন, আপনার জন্য দোয়া থাকলো। নাইম লিখেছেন আমি এবং আমার ওয়াইফ নিতু সিদ্ধেশ্বরীতে থেকে লিখছি, এবং তারা দুজনেই একসাথে ভূত এফএম শুনছেন, এবং তিনি লিখেছেন তারা এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি, অ্যান্ড আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আমাকে SMS করেছেন শিম বনানী থেকে, যে ভাই মেসেজটা পড়েন ভাই, বউয়ের কাছে ইজ্জত যাচ্ছে, সে বলে আমার মেসেজ নাকি পড়া হবে না। আপনার SMS পড়ে ফেলেছি আমি। বাপ্পি আমাকে SMS করেছেন, অ্যান্ড থ্যাঙ্কস শিম এবং আপনার ওয়াইফ দুইজনকেই আমাদের সাথে থাকার জন্য। বাপ্পি ইব্রাহিম সোহেল সাভার থেকে আমাদের SMS করেছেন যে আমাদের SMS পড়ছো না কেন। আমি আপনার SMS কিন্তু পড়ছি না, এটা ঠিক না, এই যে পড়ে ফেললাম। জাকির টিকাতুলি থেকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছো, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে, এবং তিনি ভূত এফএম রেগুলার শোনেন। পাপড়ি ধানমন্ডি থেকে আমাদের SMS করেছেন, ভাইয়া টেক্সট করছি বাট পড়ছো না, তবু কমপ্লেন করবো না, কজ আই লাভ ভূত এফএম। সবাই যদি আপনার মতো করে বলতো তাহলে অনেক বেশি ভালো হতো। ওকে, এছাড়াও আমাকে SMS করেছেন কিংসুক সরকার উত্তরা থেকে, উত্তরখান থেকে, এবং তিনি লিখেছেন যে SMSটা প্লিজ পড়ো, এটা আমার ফার্স্ট SMS। আপনার ফার্স্ট SMS পড়ে ফেললাম আমি। রাকিব আমাদের SMS করেছেন, আচ্ছা রাকিব, সেলিম, সুইট, ফারুক, বিদ্যুৎ, তারা সবাই সিটি ইউনিভার্সিটি থেকে SMS করেছেন যে আমরা সবাই হলে বসে বসে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার চলে যাবো আপনার কাছে, আপনার নামটা একবার বলতে হবে। একটু আগে আপনার কাছে একবার ফিরে এসেছি আমরা, আবার মানে একটু আগে আপনার কাছে একটা ঘটনা শুনলাম আমরা, যেটা আপনি বলেন যে দুবাইয়ের ঘটনা। আচ্ছা, আপনার নামটা? সৌদি আরবের ঘটনা, সরি। সো আমরা নেক্সট ঘটনায় যাই। ধন্যবাদ রাসেল ভাই। আপনার নামটা একবার বলতে হবে, আমাদের এখানে চেহারা দেখা যায় না। দিস ইজ শামিন ফ্রম নাশিন্দি। ওকে, আচ্ছা রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডের, যার ঘটনাটা ফার্স্টে শেয়ার করেছিলাম। তো ওই ফ্রেন্ডের ছোট ভাই বিয়ে করে নতুন বাসাতে ওঠে আর কি, 4 তলায়। আচ্ছা, 4 তলায় ওঠার পরে ওখানেই মানে বাসা নিচে নেওয়া হয়েছে আর কি, ফ্ল্যাট। দেন রাসেল দেখতে গেল যে বাসাটা কেমন, সুন্দর কিনা। তো সে গ্লাস মানে যখনই থাই গ্লাস ওপেন করলো জানালার, তখন দেখলো যে নিচে তাকিয়ে দেখলো একটা লোক, মধ্যবয়স্কের একটা লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
ফার্স্টে এটা নোটিস করলো না, কারণ এটা নোটিস করার মতো তেমন কোনো বিষয় না, একজন মানুষ তাকাতেই পারে। বাট সেটা নোটিস করার সময় হলো যখন 10-15 মিনিট এক মানে পলকহীন ভাবে তাকিয়েছিল। তখন সে ফলো করলো যে ব্যাপারটা কি, এই লোকটা আমার দিকে এতক্ষণ তাকিয়ে আছে কেন। তখন সে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে, তাকিয়ে রয়েছেন কেন, কিন্তু কোনো আনসার নাই, কোনো নড়াচড়া নাই, ঠিক একইভাবে দাঁড়িয়ে তাকিয়েছিল। তখন একটু বিরক্ত বোধ করলো, কারণ নর্মালি যা করে সবাই আর কি। বিরক্ত বোধ করে দেখালো যে কি সমস্যা কি। তো ওই লোকটা তারপরে পলক ফেলছিল না, এক নজরে তাকিয়েছিল। তখন একটু রাগ হলো যে ব্যাপারটা কি, উনি কি বলতে চাইছে বা কি বোঝাতে যাচ্ছেন। তখন সে উপর থেকে দেখালো যে চোখ পলক ফেলা, না হলে কিন্তু মাইট দেওয়া হবে তোমাকে। তো ওই লোকটা তারপরেও একইভাবে তাকিয়েছিল আর কি। তখন সে ভাবলো যে যাক, ওনার প্রবলেমটা কি, আমি নিচে গিয়ে ওই বাসাতে গিয়ে জিজ্ঞেস করি যে প্রবলেমটা কি, কেন তাকিয়ে আছেন। তারপর আমার বন্ধু ওই রাসেল নিচে নেমে এলো, তারপরে ওই যে বাসাটা থেকে দেখছিল ওই বাসায় যে নক করলো। আচ্ছা, নক করার পরে একজন বৃদ্ধ মহিলা আসলেন, তো 50 বছর বয়স হবে ওনার বয়স। তো উনি আসলেন, এসে দরজাটা খুললেন গেটের, তারপরে বললেন হ্যাঁ কি চাও। তো ওনাকে কিছু না বলেই রাসেল ভিতরে ঢুকে যে জায়গাটা দাঁড়িয়েছিল ওই জায়গাটা খুঁজতে শুরু করলো। আচ্ছা, তো এখন বৃদ্ধ মহিলা বললেন কি ব্যাপার, তুমি কে বা কি আসে বিষয়, তোমার পরিচয় জানি না, তো তুমি কি চাও। তখন আমার বন্ধু বললো যে না, আমি একজনকে খুঁজতেছি। কাকে খুঁজতেছো? বলে যে না, আমি একজনকে দেখছি 4 তলা থেকে, তো ওনাকে খুঁজতেছি। তখন বৃদ্ধ মহিলা একটু হাসলেন, মানে যে হাসির মধ্যে অনেক রহস্য ছিল আর কি। আচ্ছা, সেটার বহিঃপ্রকাশ ঘটালেন উনি নিজের মুখ খুলে। উনি বললেন যে বাজান, তুমি যাকে খুঁজতেছো তাকে আমি 12 বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আজও পাইনি। তাকে আজ পর্যন্ত শুধু খুঁজেই গেছি, আমি 12 বছরে পাইনি, আর তুমি কিভাবে ভাবলা যে একবারই পেয়ে যাবে। সো আসলে ঘটনাটা ব্যাখ্যাটা এমনই দাঁড়ায় যে মহিলাটাও 12 বছর যাবৎ এই লোককে খুঁজতেছে, কিন্তু কখনো এই লোকটাকে পায়নি। ওকে। তো রাসেল ভাই, স্পেশালি একটা থ্যাঙ্কস না দিলে হয় না। আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার বন্ধু রাসেলকে, যার জন্য আমি আজকে রেডিও ফুর্তিতে এসেছি। থ্যাঙ্কস আ লট, আর অনেক অনেক ধন্যবাদ। সাথে আমার ব্রাদার এবং ফ্রেন্ডসরাও ইন্সপায়ার করার জন্য থ্যাঙ্কস আ লট। মোস্ট ওয়েলকাম। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, সো সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাকে সামানজা এসএমএস করেছেন ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন দয়া করে পড়বেন কি, মেসেজটা জীবনেও পড়ো না, বেশ মেজাজ খারাপ বুঝতে পারছি, বাট পড়ে ফেললাম। আরিফ লিখেছেন যে রাসেল ভাই আপনি আচ্ছা অনেক প্রশংসা করেছেন ফুল এফএম এর, কমলাপুর থেকে এসএমএসটি পাঠিয়েছেন। লর্ড স্টাইল খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। শাহিদিন এসএমএস করেছেন উত্তরা থেকে, প্লিজ আমার এসএমএসটা পড়ো, আজকে আমার ফার্স্ট দিন। এছাড়াও মোহাম্মদ ইমন আমাদের এসএমএস করেছেন, নতুন আমাদের সাথে জয়েন করেছেন। অনিশার প্রেতাত্মা আমাদের এসএমএস করেছেন লালবাগ থেকে। কি ভাই এসএমএস পড়বেন না? না, পড়ে ফেলেছে। প্রেতাত্মাদের এসএমএস আমি খুব পছন্দ করি, পড়ে ফেললাম। নাবিদ আমাদের এসএমএস করেছেন, আই এম ফ্রম উত্তরা। ভাইয়া আমার আগের এপিসোডেও আমার এসএমএস পড়া হয়নি, কি অভিযোগ, বাপরে বাপ। আচ্ছা, পড়ে ফেললাম এসএমএস আমাকে। এছাড়াও ইনজা মামুল রাজশাহী থেকে এসএমএস করছেন, এবং তিনি কিছুক্ষণ আগে তিনি 2টো এসএমএস দিয়েছেন, সেটা পড়া হয়নি। আচ্ছা, বেশ অভিযোগ দেখতে পাচ্ছি। আশা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শাওন এবং তামান্না হরিয়ান থেকে। আকাশ আমাদের এসএমএস করেছেন নীল আমাদেরকে। এছাড়াও আসাদ কামাল সহ আরো অনেকে আমাদের এসএমএস করেছেন পিয়াল এসএমএস করেছেন, রাসেল ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, জয়ন্ত ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও রিপন ময়মনসিং ভালুকা থেকে এছাড়াও আমাদের এসএমএস করেছেন, শাকিল সহ আরো অনেকে যারা এসএমএস করতে চান তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা আমাদের আরো একজন গেস্ট রয়েছেন নতুন, তিনি তার একটা ঘটনা শেয়ার করবেন, সেই ঘটনায় চলে যাব। আপনার নামটা বলবেন। হাই লিসেনার, আই এম নওশাদ ফ্রম মোহাম্মদপুর থেকে। আমি থ্যাঙ্কস জানাতে চাই রাসেল ভাই অ্যান্ড রেডিও ফুর্তিকে, অ্যান্ড যারা ইন্সপায়ার করছে প্রান্ত অ্যান্ড তানিম, থ্যাঙ্কস আ লট। আমার ঘটনাটা ছিল রংপুর জেলার নিটা ইউনিয়ন পাড়ার হাজি মাদ্রাসা জামে মসজিদে। এখানে আমার চাচু আজ থেকে 1.5 বছর আগে একবার চিল্লাই গিয়েছিল। তখন তিনি চিল্লাই গিয়ে মসজিদটা আকার আগে বলা ভালো, মসজিদটা আকার ছিল অনেকটা এরকম যে 7 গম্বুজ জামে মসজিদটার মতো, যে ওখানে যেরকম ছোট কুঠি ঠিক ওরকমই। ওখানে
একটা নিয়ম ছিল, রাত 12টার পর কখনো ওই মসজিদে কেউ ভিতরে শুইতো না। কিন্তু ওই দিন তিনি যে গিয়ে তিনি ভাবলো, ওই দিন আবার রোদ পড়ছিল, অনেক গরম ছিল। তিনি ভাবলো আমি বারান্দায় শুবো না, আমি ভিতরে শুই, কি হবে। তিনি মনে মনে ভাবতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সো আমার এসব কিছুই হবে না। একটা জিনিস আগে থেকে বলে রাখা ভালো যে রাত 12টার পর সবসময় জিন্দা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, আমরা জানি। আর বিশেষ করে প্রথম সারিতে আর ইমাম যেখানে দাঁড়ায়, ইমাম সাহেব, সেখানে জিন্দা বেশিরভাগ টাইম আল্লাহর ইবাদত করে। ওই টাইম চাচু কি আপনার ফ্যানটা ছিল একবার ইমাম সাহেব যেখানে জামাতটা আদায় করতো তার পিছের সারিতে, তিনি ঠিক ওই জায়গায় গিয়ে ফ্লোরিং করে শুয়ে পড়ে। একটা পর্যায়ে, এটা ছিল রাত 1:30টার কাহিনী, ঠিক এই টাইম তিনি রিয়েলাইজ করে যে কেউ একজন তার 2 হাত এবং 2 পা চেপে ধরে উপরে উঠাইছে। তিনি চিল্লানোর চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে একটা সরস শব্দ বের হয় না। একটা পর্যায়ে তিনি ভাবে যে কি হয়েছিল আমার, তিনি কোনো আওয়াজ করতে পারতেছে না। তখন তাৎক্ষণিক তিনি কিছু সূরা জানতো, আয়াতুল কুরসি, ইয়াসিন, এসব পড়া শুরু করে। এইসব পড়তে পড়তে বলে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ভুল করছি। একটা পর্যায়ে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর সে দৌড়ে গিয়ে বারান্দায় আসে এবং চিল্লায় বলে যে আমার সাথে এরকম হয়েছে। তখন সবাই আসে, আসার পর সবাই ঘটনাটা শোনার পর বলে আপনাকে তো আমি মানাই করছিলাম আগে, আপনি ওখানে গিয়ে এসেছেন। তখন পরের দিন ওই মসজিদে ইমাম সাহেবকে বলে কাহিনীটা, এবং ইমাম সাহেব বলে এই মসজিদে রাত্রেবেলায় কেউ শোয় না, কারণ এই মসজিদটা আজ থেকে না হয় 650 থেকে 700 বছর পুরনো। আর এটা যদি রিয়েলি কারো দেখার শখ থাকে, আমি বলবো ওই গ্রামে এখন ওই মসজিদটা আছে এবং ওখানকার ইমাম সাহেবও এই জিনিসটা জানে, তার কাছে গিয়ে বললেই হবে। আপনি তো ঠিকানা দিয়েই দিলেন। হ্যাঁ, নিতাপাড়া ইউনিয়ন। সেটা সুতরাং আপনি বলতে চাচ্ছেন যে এটা ঘটনাটা সত্যি এবং এই ঘটনাটা আপনি যে কেউ এক্সপেরিয়েন্স করেছেন। আমি নিজেও গেছি ওখানে। আচ্ছা, একবার যে দেখে আসছি এবং ইমাম সাহেবের সাথে কথা বলছি, তিনি একটাই কথা বলছেন, এই মসজিদে কেউ রাত 12টা পর শুতে পারে না এবং এই মসজিদে কিছু একটা খারাপ আছে, কারণ আজ থেকে 700 বছর পুরনো মসজিদ। সো যে কেউ সেখানে গেলে এই মজার ঘটনাটা পাবে। ওকে, থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, আমরা আবার ওনার কাছে চলে যাই, তার আগে আমরা কিছু এসএমএস পড়বো। আচ্ছা, এসএমএস না, আপনাকে আপনার ঘটনাটা শুনে আসি। হাই লিসেনার, আমি আরিফ, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন যে ঘটনাটি বলবো সেটি হলো আগে যে ঘটনাটি বলেছি ওই ঘটনার সূত্র ধরেই, যে আগের আমাদের যে কাহিনীটা হয়ে গেল প্রায় 2-3 দিন আমরা কথা বলতে না পারার পরে যখন আমরা ঘটনাটি বললাম, তখন আমার এই ফ্রেন্ড আতাউর, ওর যে চাচা ছিলেন, তিনি আমাদেরকে বললেন যে আসলে তোমরা ওখান দিয়ে গিয়েছো, ওই জায়গাটি তো আসলেই খারাপ এবং এখানে ওর আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। তো সেই ঘটনা থেকে আমি একটি ঘটনা এখন বলছি। সেটা হলো আমার এই ফ্রেন্ড আতাউর, ওর চাচাতো ভাই আছে, চাচাতো ভাই রাশেদ। তো উনি গ্রামেই থাকতেন এবং গ্রামে থাকার সুবাদে দেখা যাচ্ছে যে সব জায়গায় ঘরের যে কাজকর্মগুলো কিংবা জমি ফসলের কাজকর্মগুলো এগুলো উনি লোকজনের সাথে দেখাশোনা করতেন। আরেকটি বলে রেখেছে, তখন ওনারা থাকতেন যে আগে যে নদীর পাড়ে যে পুরানো বাড়ি রয়েছে ওই বাড়িতেই সবাই থাকতেন, নতুন বাড়ি তখন হয়নি। তো একদিন ওনারা ভর দুপুর বেলা যখন একেবারে জোহরের আজান দিবে কিছু আগ মুহূর্তে রাশেদ এবং তাদের ঘরের একজন বয়স্ক কাজের লোক ছিলেন, যিনি অনেক দিন ধরে তাদের ওখানে প্রায় 12 থেকে 14 বছর ওনাদের ওখানে কাজ করছেন। তো দুজন মিলে ভর দুপুর বেলা নদীর পাড়ে কাজ করে ওখান থেকে গোসল করে ওনারা দুজন যাচ্ছেন। তো যাওয়ার পরে বলে রাখি যে বাড়িতে যাওয়ার আগে ওনাদের একটা ভিটে বাড়ি ছিল। ভিটে বাড়িটা ছিল তাদের মূল বাড়ি থেকে 300 থেকে 400 গজ দূরে হবে। ভিটে বাড়িটা হলো যে ওখানে অনেক গাছপালা থাকতো এবং ধানের যে খড়কুড়োগুলো রয়েছে ওগুলো ওখানে গরুকে খাওয়ানোর জন্য ওখানে গ্রামে যেটা রিজার্ভ করে রাখে ওই ভিটে বাড়ির মধ্যে রাখতো, যে উঁচু মাটির একটা জায়গা ছিল। তো ওনারা ওই ভিটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং ভিটের মধ্য দিয়ে ওই ভিটে বাড়ির মধ্য দিয়ে যাওয়ার সময় ওনারা দেখতে পেলেন যে ওখানে একটি গাছ রয়েছে। গাছটি অনেক পুরনো এবং গাছটি অনেক আগে মরে গেছে এবং গাছের মাথাটিও নেই, শুধুমাত্র নিচের অংশটুকু রয়েছে, কিন্তু গাছটি বেশ উঁচু। তো ওনারা ওই গাছের নিচে দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার সময় দেখতে পেলেন যে একটি বুড়ো মহিলা গাছের উপরে বসে আছেন এবং এমন ভাবে বসে আছেন যে আমাদের গ্রামে দেখা যায় যে বুড়ো মহিলারা গাছের কোথাও যদি হাঁটে কিংবা বসে, যে তাদের
যে শাড়িটা পরে, তো সেই শাড়িটা ওভাবেই পরে, যে একেবারে বাঙালিয়ানা স্টাইলে, তো ওভাবেই পরা ছিল এবং শাড়িটার বেশ আঁচল সহ অনেক অংশ, এবং শাড়িটা অনেক বড় ছিল যেটি গাছ থেকে একেবারে নিচে মাটিতে পড়েছিল। তো ওনারা পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে দেখতে পেলেন, দেখতে পাওয়ার পর ওই যে কাজিন ছিল রাশেদ, ও প্রচন্ড রকম ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পর কিন্তু ওই যে মানে কাজের লোকটি ছিল বয়স্ক, উনি আসলে ভয় পাননি, উনি একটু মানে উগ্র মেজাজের ছিলেন এবং উনি এগুলো আসলে অনেক আগেও এর সম্মুখীন হয়েছেন, যার ফলে উনি খুব বেশি ভয় না পেয়ে ওখান দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার পরে ওই মহিলাটি ওনাদেরকে ডাকলো, ডাকার পরে বললো যে তোরা আর এখান দিয়ে আসিস নে। তো রাশেদ তো প্রচন্ড রকম ভয় পেয়ে গেছে, সে কোনো কথাই বলছে না, সে শুধু তাকিয়ে আছে। কিন্তু ওই কাজের লোকটি উনি বললো যে কেন আসবো না, এখান দিয়ে আসলে কি হয়, এটা তো রাস্তা, আমরা এখান দিয়ে আসা যাওয়া করি, এখান দিয়ে মানুষ আসা যাওয়া করবে। তো বুড়ো মহিলাটি তাদেরকে বলতেছে যে তোদের জন্য আমার 2 ছেলে মেয়েকে হারিয়েছি, তোরা যদি এখন এখান দিয়ে যাস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। তো এইভাবে কতক্ষণ, প্রায় অনেকক্ষণ তারা বাকবিতানটা করেছে। বাকবিতানটা করার পরে মহিলাটি হঠাৎ করে নাই হয়ে গেছে। তো ওরা দুজন অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলো যে আসলে মহিলাটি কোথায় গেল, আবার আবিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই পেল না। তো যেহেতু একটা ভয়ও কাজ করছে, ওখানে ভর দুপুরে কেউ নেই আশপাশে, ওরা ওই জায়গা থেকে যাওয়া শুরু করলো। তো ওরা বেশ কিছু দূর হাঁটার পরে যাওয়া শুরু করলো। ওখানে একটা সাঁকো ছিল, যে ছোট খাল, সাঁকোটার এক পাশ দিয়ে ধরা যেত, আর এক পাশে ধরার মতো কিছু ছিল না। তোরা ওই সাঁকোর উপর দিয়ে পার হচ্ছে। পার হওয়ার পরে দেখতে পাচ্ছে যে সাঁকোটা কেউ যেন নাড়াচ্ছে উপর দিয়ে, মানে যে হাতলটা ধরে সাঁকোর উপরে, হাতলটা কেউ নাড়াচ্ছে কোনো পাশ থেকে, কিন্তু কোনো পাশে কোনো মানুষ নেই, এবং খালটিও এতই ছোট যে অনেক জোরে লাফ দিয়ে যাওয়া যায়। তো দুপাশেই তাকাচ্ছে আর হেঁটে যাচ্ছে, কোনো মানুষ নেই। তো ওরা ব্যাপারটিকে আরো বেশি ভয় পেয়ে গেল। এখন ওরা চিন্তা করতেছে যে এখান দিয়ে দৌড় দিয়ে চলে যাবে বাড়িতে। তো আরো কিছু দূর হাঁটলো, হাঁটার পরে এখন ওদের ওখানে যে আপনার তখনকার সময়টা মানে বর্ষাকালটা চলে গেছে এমন একটি সময়ের ঘটনা। তো মাঠের মধ্যে বেশ কিছু কাদা জমে আছে এবং কাদা মাঠ। তো ওরা ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছে, মানে ফসলি জমি। তো দেখতে পেলো যে ওদের ওখানে যে গরু বাঁধা ছিল, প্রায় 3টি গরু বাঁধা ছিল। 3টি গরুর মধ্যে একটি গরুর মাথা কাদার মধ্যে ঢোকানো, একবার শিং সহ গলা পর্যন্ত কাদার মধ্যে ঢোকানো, এবং গরুটি স্বাভাবিকভাবেই মৃত অবস্থায় ছিল তখন, মানে হাত পা নাড়াচ্ছিল না। তো ওরা গিয়ে গরুটিকে ধরলো, ধরার পরে দেখলো যে গরুটি মানে কোনো নড়াচড়া করছে না, গরুটি মারা গেছে। এই অবস্থায় দেখে যে রাশেদ ছিল, রাশেদ সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে তো ওই কাজের লোকটি যে ওর সাথে ছিল, উনি ওখানে খুব চিৎকার চেঁচামেচি করতেছেন যে কে আছো, এখানে এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু এই সময় উনি একটা অনুভব করলেন যে ওনাকে কেউ আছাড় দিচ্ছেন, ওনাকে কেউ ধরে আছাড় দিচ্ছেন, কিন্তু উনি কাউকে দেখছেন না যে কে ওনাকে মারছেন। এবং ওনাকে এভাবে মানে 4-5 বার ধরে ওই কাদার মধ্যে আছাড় দেওয়া হলো, এবং এর ফলে ওনার যেটা হলো যে একেবারে কোমরের নিচ থেকে পা পর্যন্ত 3-4টা জায়গায় ভেঙে গেছে। এরপরে উনিও সেন্সলেস হয়ে গেছে। কিন্তু ওনাদের চিৎকার শুনে আশেপাশের বাড়ির মানুষজন এসে যখন তাকে উদ্ধার করলো, তখন দেখতে পেল যে তার সারা শরীরে কাদা মেখে আছে, এবং এই কাদা মেখে আছে কিন্তু উনি কাউকে দেখেননি। তো যেহেতু সেন্সলেস ছিলেন, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং তাকে চিকিৎসাগুলো দেওয়া হলো। চিকিৎসা দেওয়ার পরে ওনারা এই ঘটনাটি বলেছেন। তো এবং এভাবেই ওখানে প্রায় এভাবে ঘটনা। আপনি বলছেন যে ওইখানে এই ঘটনাটা সবাই জানে, এই তো? সবাই জানে ওখানে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এফ রাব্বি এসএমএস করেছেন মিরপুর 1 থেকে। তিনি ক্লাস 9-এ পড়াশোনা করছেন। আজকের ভূত এফএম জোশ লেগেছে তার কাছে। এবং আমাকে জেরিন এসএমএস করেছেন ধানমন্ডি থেকে। কেমন আছেন ভাই? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। তিনি বলছেন যে আজ খুব ভালো হচ্ছে ভূত এফএম। আচ্ছা, তারপরে আমাকে এছাড়াও এসএমএস করেছেন জিকো। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ইফতি রাসেল। ভাই আমার এসএমএসটা পড়লা না, আজই ফার্স্ট জয়েন করলাম। আচ্ছা, ওয়েলকাম টু ভূত এফএম। এবং আপনার এসএমএস কিন্তু আমি পড়ে ফেলছি। ইমরান শুনি আকরা থেকে এসএমএস করেছেন, ভাই ফার্স্ট এসএমএস ভূত এবং ফার্স্ট টাইম ভূত এফএম শুনছি। আচ্ছা, তারপরে আপনাকে ওয়েলকাম করছি ভূত এফএম শোনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সিনথিয়া খুলনা থেকে লিখেছেন, মাই হাজব্যান্ড ইজ লিসনিং টু ভূত এফএম ফ্রম ঢাকা, এবং তিনি খুলনা থেকে শুনছেন। সো তিনি আমার একটা সেতু বন্ধনের তৈরি করতে পেরেছে আর কি, সেতু। যাই হোক, আচ্ছা, ডক্টর ইকবাল আমাদের এসএমএস করেছেন আজিমপুর থেকে। আমার এসএমএস পড়লে তোমার কোনো লস নেই, এবং হ্যাঁ সেটাই, আপনার এসএমএস পড়লে লস নেই, সুতরাং আমি এসএমএস পড়তেই চাইবো, এটা এটুকু বুঝলেই হবে। আবার যদি শুধু এসএমএস পড়ি তাহলে আবার তখন আবার যারা গল্প শুনতে বসেছেন তারা বলবেন যে গল্প কারো করা হচ্ছে না। যাই হোক, দীপক আমাকে এসএমএস করেছেন রাজাপুর খুলনা থেকে, এবং তিনি বলছেন শুনতে ভালো লাগছে। প্রমিত আমাদের এসএমএস করেছেন মধুবাগ থেকে, এবং তিনি বলছেন সুজন এবং
আমি ভূত এফএম শুনছি। আকিব আমাদের এসএমএস করেছেন, আমার সাইম এবং তামান্না, এবং তারাও আমাদের অভিযোগ করেছেন। আজকে ম্যাক্সিমাম অভিযোগ যে এসএমএস কেন পড়া হচ্ছে না। ব্লাইন্ড এভেল আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সুমন নারায়ণগঞ্জ থেকে। আজকে আসলে হাইয়েস্ট এসএমএস পড়া হয়েছে, কিন্তু তারপরেও অভিযোগ চলছেই। সো আমার আসলে সত্যি কিছু করার নেই। যাই হোক, যারা এসএমএস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে এসএমএস করতে পারেন, বাট এখন হাতে অবশ্য তেমন সময় নেই। আমাদের আজকে এখানেই শেষ করতে হবে ভূত এফএম। পরে আবার নেক্সট উইকে হয়তো আমরা আবার আপনাদের শোনাতে পারবো। তো যারা এতক্ষণ পর্যন্ত ভূত এফএম শুনছেন বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রতি শুক্রবার আপনারা শোনেন বলেই ভূত এফএম শুরু হয়, আর আপনারা এসএমএস পাঠান বলেই ভূত এফএম জমে ওঠে, আর আপনারা ঘটনা পাঠান বলেই এই ভূত এফএমটি চলতে পারে। সো আপনারা যে ঘটনাগুলো পাঠাচ্ছেন সেই ঘটনার উপরে ডিপেন্ড করে ভূত এফএম কেমন হবে এবং ভূত এফএম কতটা আপনাদের কাছে ভালো লাগবে, সেটা ইট ডিপেন্ডস অন ইউ। সো আপনারা যেটা হয় সেটা হয় যে আপনাদের সেরা ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। আমাদের ঘটনা পাঠানোর ঠিকানাটা হচ্ছে bhutfm@radiofurti.fm। এছাড়াও আমি আরেকবার স্পেলিংটা বলে দিচ্ছি। স্পেলিংটি হচ্ছে BHUTFM@radioforti.fm। এছাড়া আপনারা 984 এই পোস্ট বক্সে রেডিও ফুর্তি, তারপরে 98 পোস্ট বক্স নাম্বার হচ্ছে 984। এখানে আপনারা ইচ্ছা করলে আমাদের চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠিয়ে আপনারা আপনাদের ঘটনাগুলো জানাতে পারেন। অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না, বিশেষ করে যারা স্টুডিওতে উপস্থিত থাকতে চান। যারা দেশের বাইরে রয়েছেন, যদি ঘটনা লম্বা হয় তাহলে আপনারা সেটা রেকর্ড করে আমাদের সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। এবং রেকর্ড করা তো খুবই সহজ, মোবাইলের মাধ্যমে এখন রেকর্ড করা যায়। সো আপনারা সেটা পাঠাতে পারেন। আর সেখানে আপনাদের কোনো এক্সট্রা কোনো সাউন্ড বা মিউজিক কোনো মিউজিক অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এছাড়াও আমাদের যারা হচ্ছে যারা ঢাকার এবং ঢাকার আশেপাশে, আজকে তো সিলেট থেকেও দেখেছি একজন এসছেন, আজকে আমাদের নরসিংদী থেকে একজন এসছেন। সুতরাং আপনারা যারা আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আমরা খুব খুশি হই যখন জানতে পারি যে আপনারা আসতে আগ্রহী। তারা সবাই আমাদের এসএমএস করবেন, ইমেল করবেন, এবং ইমেলের শুরুতে লিখে দিবেন যে আপনি আসলে কিভাবে চাচ্ছেন আমরা ঘটনাটা পড়ে শোনাই, নাকি আপনি এখানে এসে ঘটনাটা শেয়ার করতে চান। যাই হোক, আজকে আর হাতে সময় নেই। কথা হবে আবারও আগামী সপ্তাহে। যাদের কালকে ছুটি তারা অনেক ভালো একটা উইকেন্ডের শেষ দিনটা কাটান, এবং অনেক ভালো একটা কর্মব্যস্ততা থাকলে অনেক ভালো একটা উইক যাক আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। যাদের ঘুম আসছে না এবং ভূত এফএম শুনে অনেক ভয় লাগছে, তারা সারা রাত রেডিও ফুর্তির সাথে থেকে সুন্দর সুন্দর গান শুনবেন। আজকের মতো এখানেই।